হোস্ট করার জন্যে। সো আপনারা জানেন যে বর্তমান সময়টাতে এখন ন্যানো বায়োটেকনোলজির যে একটা প্রভাব এবং এর গুরুত্ব এবং আ প্রায় সমস্ত কিছুতে এর যে একটা ইমপ্যাক্ট পড়েছে সেটা আসলেই আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে দিনে প্রায় প্রতিটি সেক্টরে স্পেশালি আ আ হেলথ ইনফরমেটিক্স, বায়ো ইনফরমেটিক্স, কম্পিউটার সায়েন্স, আ আ ট্রিপল ই, সিভিল, টেক্সটাইল থেকে শুরু করে অন্যান্য সকল ডোমেইন গুলোতে আসলে ন্যানো পার্টিকুলার বা ন্যানো ম্যাটেরিয়ালস গুলোর যে একটা ভূমিকা সেটা দিনে, দিনে বেড়ে যাচ্ছে। অ্যাজ ওয়েল আমরা যেহেতু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডেরই বেশিরভাগ অডিয়েন্স আমরা আজকে জয়েন করেছি। আপনারাও জানেন যে বর্তমান সময়টাতে কম্পিউটার বা বিজ্ঞান ভিত্তিক যে জ্ঞানের একটা ব্যাপার স্পেশালি ফর ন্যানো ম্যাটেরিয়ালস আ আ সবচাইতে ইম্পোর্টেন্ট পার্ট যদি বলা হয় সেটা হচ্ছে হয়তোবা ফার্মাসিউটিক্যালস পার্টটাতে চলে যাবে। সো সেইখানটাতেও কিন্তু আসলে আমাদের একটা বিশাল পরিমাণে রিসার্চ ইনোভেশন করার সুযোগ আছে এবং আপনারা জানেন যে আ পৃথিবীতে এখন এর ডিমান্ডটা অনেক, অনেক বেশি। তারই ধারাবাহিকতায় আসলে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সবসময় অ্যাডভান্স চিন্তা করেন এবং হায়ার অথরিটি এটা হাই প্রায়োরিটি দিয়ে আমাদের বিভিন্ন শিক্ষক মণ্ডলীর সহায়তায় আসলে বিশ্ববিদ্যালয়ে ন্যানো বায়োটেকনোলজি সেন্টারটি স্থাপন করার যে প্রয়াস এবং সফলতা এটা শুরু হয়ে যাচ্ছে এবং এর পিছনে যে মূল ব্যাকবোন হিসেবে কাজ করছেন অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী হোসেন স্যার। তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই ফ্লোরটাতে আমাকে সাডেনলি সুযোগ প্রদান করার জন্য। সো আমি ১ম এই আ আ ধ আ পরিচয় করে দিচ্ছি ন্যানো বায়োটেকনোলজি সেন্টারের ফাউন্ডিং ডিরেক্টর, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডক্টর মোহাম্মদ আলী হোসেন স্যার, যিনি প্রায় দীর্ঘ ১৫ বছরেরও বেশি যাবৎ সময় ধরে এই হেলথ ইনফরমেটিক্স বা বায়ো ইনফরমেটিক্স এর উপরে কাজ করে যাচ্ছেন। স্পেশালি ফর মেশিন লার্নিং, ডিপ লার্নিং, কম্পিউটার ভিশন, ডেটা সায়েন্স, ইমেজ প্রসেসিং এই ধরনের কাজগুলো করে যাচ্ছেন। এবং আমি তার সম্বন্ধে যতটুকু জানি মোর দ্যান 100 প্লাস থিসিস গ্রুপ তিনি সুপারভাইজড করেছেন। দেশি-বিদেশি আ বিভিন্ন আ ইন্টারন্যাশনাল জার্নাল এবং কনফারেন্সে তার নিয়মিত গবেষণাগুলো প্রকাশিত হয়। একই সাথে তিনি আ বর্তমান সময়টাতে তরুণদেরকে গবেষণার দিকে ঝুঁকে নিতে এবং স্পেশালি আ ন্যানো টেকনোলজির উপর একটা ভূমিকা রাখতে তিনি অনবরত কাজ করে যাচ্ছেন। আ তারই ধারাবাহিকতায় আমরা সুযোগ পাচ্ছি এনবিটিসির একটা অংশ হিসেবে আ কাজ করতে। আজকের এই ইভেন্টটিতে অর্থাৎ আজকের যে সেমিনার টাইটেলটা বলি সেটা হচ্ছে হ্যান্ডস অন ট্রেনিং অন জিন এক্সপ্রেশন ডেটা অ্যানালাইসিস অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ পেপার রাইটিং। যে জিনিসটা আসলে মূলত আ আ একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট আজকে আমাদের সাথে জয়েন করেছেন কেনোড স্পিকার হিসেবে। যিনি আসলে হ্যান্ডস অন দেখানোর একটা প্রয়াস করবেন। আমি ওয়েলকাম জানাচ্ছি মিস্টার রকিবুর রহমান, যিনি বর্তমানে এক্সিকিউটিভ গ্লোবাল রেগুলেটরি কমপ্লায়েন্স হিসেবে কর্মরত আছেন এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশে। এবং বিফোর জয়নিং দ্যাট হি কমপ্লিটেড হিজ এম.ফার্ম অ্যান্ড বি.ফার্ম ডিগ্রি ফ্রম ওয়ান অফ দ্য মোস্ট রেপুটেড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আ এর পাশাপাশি আমি আমার নিজের একটু পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিএসই, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমি আ আ ওয়েলকাম জানাচ্ছি মিস্টার ওকিবুর রহমান। আ ক্যান ইউ হিয়ার মি? Yes, thank you. থ্যাংক ইউ স্যার ফর আজকে আপনি খুব আন্তরিকতার সাথে জয়েন করেছেন। আমি বিশ্বাস যে আমাদের শিক্ষার্থীরা আগ্রহের সাথে আজকে হ্যান্ডস অন ট্রেনিং সেশনটা দেখবেন এবং আপনার কাছ থেকে একটা ফাউন্ডেশন জ্ঞান বা নলেজ আজকে তারা অর্জন করবেন। তো আমরা মূল সেশনটাতে যাওয়ার আগে আমি বিনীতভাবে অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ আলী হোসেন স্যার আ আজকের অনুষ্ঠানটার সূচনা করার জন্য। প্লিজ ওয়েলকাম ডক্টর মোহাম্মদ আলী হোসেন স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সিএসই অ্যান্ড ফাউন্ডিং ডিরেক্টর ন্যানো বায়োটেকনোলজি সেন্টার, ডিআইইউ। স্যার প্লিজ। Thank you, Mizanur Rahman, for your nice talk. আমাদের আসলে ন্যানো বায়ো টেকনোলজি সেন্টারের আসলে উদ্দেশ্য অনেক মেইন উদ্দেশ্য হচ্ছে আসলে আমাদের ইউনিভার্সিটিতে যতগুলার ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে, সেক্ষেত্রে ন্যানো অথবা বায়ো ইনফরমেটিক্স অথবা
এই টাইপের যে কাজগুলো করে সেটা আসলে মেইনলি আমাদের সেন্টার, একটা মেইন সেন্টার থাকে। এখান থেকে আমরা জয়েন্টলি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমরা এঙ্গেজ করে, যাতে ইউনিভার্সিটি একটা সেন্টার, মেইন সেন্টার থাকে, সেখানে আমরা যাতে সবাই জয়েন্টলি কাজ করতে পারি, এটাই মেইন ফোকাস। এবং এটাকে উদ্দেশ্য করেই হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সেমিনার, ওয়ার্কশপ, ঠিক আছে, এইগুলো আমরা অ্যারেঞ্জ করব, ঠিক আছে। এটার মেইন উদ্দেশ্য হবে যাতে হচ্ছে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে স্টুডেন্ট যারা আছে তারা বেনিফিটেড হয়, এবং হচ্ছে আমাদের সেন্টারের যে কোলাবোরেশনে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে পারে, যেই পয়েন্টটা সেটাকে অ্যাড্রেস করে যাতে হচ্ছে আমরা জয়েন্টলি কাজ করতে পারি, এটা আমাদের মেইন একটা উদ্দেশ্য। এবং অবশ্যই এখানে আমাদের ট্রেনিং অংশ থাকবে। স্টুডেন্টরা আসলে আমাদের মেইন ইয়েটা হচ্ছে স্টুডেন্টকে কীভাবে রিসার্চের দিকে আরও বেশিভাবে এঙ্গেজ করা যায়, এবং হচ্ছে তাদের কীভাবে সাপোর্টিভভাবে রিসার্চ কীভাবে করে কোন একটা পার্টিকুলার পয়েন্টে। যেমন আমাদের এখানে যে আজকের যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে জিন এক্সপ্রেশন ডাটাগুলোকে কীভাবে আমরা অ্যানালাইজ করতে পারি, এবং সেটাকে হ্যান্ডস অন আমরা আসলে ওইটাই ফোকাস। আমরা যদি এখানে বলি, আমাদের এই ট্রেনিংয়ের মেইন উদ্দেশ্য হচ্ছে যে এখানে অনেক স্টুডেন্ট আছে এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যেমন আমরা হচ্ছে কম্পিউটার সায়েন্স, তারপরে হচ্ছে ফার্মেসি এবং সিইবি, ঠিক আছে। এই যে ডিপার্টমেন্টগুলো আছে এখানে ম্যাক্সিমাম বিভিন্ন ধরনের জিন এক্সপ্রেশন ডাটা নিয়ে অনেকেই কাজ করে, ঠিক আছে। বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইসিস, বিভিন্ন ধরনের কাজ করে। আসলে অনেকে জানে না আসলে কোথা থেকে আমরা ডাটাগুলা নিব, কিভাবে কাজ করব, ঠিক আছে। এখান থেকে যে আসলে সেকেন্ডারি ডাটা থেকে যে এত সুন্দর কাজ করা যায়, তোমরা আসলে কল্পনা করতে পারবে না। যেমন আমার যদি আমি যেটা বলি যে আমার পিএইচডির যে কাজ, সেই ম্যাক্সিমাম সব কাজই হচ্ছে এই যে ডাটাগুলো নিয়ে সেই কাজগুলো, এবং এত সুন্দর সেকেন্ডারি ডাটা নিয়ে যে এত সুন্দর কাজ করা যায়। কয়েকদিন আগে আমার হচ্ছে অক্সফোর্ড প্রেসের 2টা পেপার অ্যাকসেপ্ট হলো, যেটা আসলে Q1 এর 2টি Q1, ঠিক আছে, এবং আরও অনেকগুলো কাজ আছে ম্যাগাজিন, যেগুলো Q1। এত সুন্দর কাজ করা যায় যদি আমরা কাজ জানি। বিগিনিংই এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আসলে কাজটা আসলে ডাটা কই থেকে নিব, ডাটা কীভাবে প্রসেস করব, এই পয়েন্টগুলো যদি আমরা জানি, সেই পয়েন্টগুলো অনেক সুন্দরভাবে আমরা কাজ করতে। আমি এইটার জন্য আমি ইন্ট্রোডাক্টরি একটু কথা বলি। আমি সবার জন্য একটু বোঝার জন্য আসলে আমরা কেন এই ফিল্ডে আমরা কাজ করতে পারি, অথবা করলে আমাদের জন্য পাবলিকেশনের জন্য অনেক ইজি হবে। আমাদের যে হিউম্যান আছে, আমাদের হিউম্যানে আসলে যদি আমরা বলি তাহলে 50 থেকে 60,000 জিন থাকে। এখন তোমরা হয়তো বলতে পারো আসলে জিন কি। জিন হচ্ছে আসলে এই যে আমাদের যে ডিএনএ আছে, এই ডিএনএর স্পেসিফিক অংশ, ডিএনএর এই স্পেসিফিক একটা অংশ যেটা প্রোটিন তৈরি করতে পারে, এইগুলিকে সাধারণত আসলে জিন বলে। জিন অনেক জিন আছে আসলে, মানুষ যে বিজ্ঞানীরা যেগুলো আইডেন্টিফাই করছে সাধারণত 40 থেকে 50,000। ওকে, এখন সাধারণত এই যে একজন নর্মাল মানুষের জিনগুলা, নর্মালে যে এর যে এক্সপ্রেশন বলতে আমরা কি বুঝি? এক্সপ্রেশন বলতে বোঝায় যে হচ্ছে আসলে এই যে যখন এই যে জিনগুলা, সেই জিনগুলা যখন কোনো একটা প্রোটিন তৈরি করবে, ঠিক আছে, নর্মাল যে এরকম প্রোটিন নর্মাল থাকলে যেটা প্রোটিন তৈরি করবে, যে রেশিওটা যেরকম থাকবে, তার এক্সপ্রেশনটা যদি বেশি হয়ে যায়, যেটুকু দরকার তার থেকে বেশি হয়ে যায়, তাহলে সেটা করবো যে হচ্ছে আমরা আপার এক্সপ্রেশন, আপ রেগুলেশন। আর যদি যেটুক তৈরি করবে তার থেকে যদি কম করে, তাহলে হচ্ছে ডাউন রেগুলেশন, ঠিক আছে। এখন আমাদের কথা হচ্ছে এই যে তাহলে আমরা যে আসলে রোগ যে হয়, মানুষের বিভিন্ন ধরনের রোগ হয়। এখন রোগ হইলে তাহলে আমরা কেমনে বুঝতে পারবো যে আসলে কোন জিনের জন্য? আসলে বিভিন্ন জিনের এক্সপ্রেশনে চেঞ্জের কারণে সাধারণত বিভিন্ন ধরনের রোগ হয়। তাহলে আমরা এই রোগগুলা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো? আমরা আইডেন্টিফাই করতে পারবো এইভাবে, এই যে একজন নর্মাল যে প্যাশেন্ট, সেই প্যাশেন্টের যদি আমরা জিন এক্সপ্রেশন ডাটাগুলো পাই, ঠিক আছে, সেখানে 45 থেকে 50,000 যে জিন এক্সপ্রেশন ডাটা, যে বিভিন্ন ধরনের মাইক্রোআরএনএ ডাটা হতে পারে, আরএনএ-সেক ডাটা হতে পারে, সেগুলো আমরা করতে পারি, বিভিন্ন মেশিনের মাধ্যমে করা যায়। ওকে, এখন আমরা যদি ঠিক সেমভাবে যদি যে নর্মাল পেশেন্ট এবং হচ্ছে ডিজিজ পেশেন্ট, আমরা ডিজিজ পেশেন্টের যদি ঠিক সেমভাবে আমরা যদি কি করি, জিন এক্সপ্রেশন ডাটাগুলো আমরা আইডেন্টিফাই করি এবং এক্সপ্রেশনগুলো আমরা যদি পাই, ঠিক আছে, তারপরে যদি আমরা হচ্ছে কি করি, এই যে দুটাকে আমরা যদি কম্পেয়ার করি, বিভিন্ন ম্যাথমেটিক্যাল টুলস আছে, সেই টুলসের মাধ্যমে যদি আমরা ফাইন্ড আউট করি, তাহলে যদি দেখি যে নর্মালের থেকে যে ডিজিজ পেশেন্টের যে কোনো স্পেসিফিক জিনের যে এক্সপ্রেশন, সেটা যদি বেশি হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়, অনেক সময় কিছু কিছু এক্সপ্রেশন কমে যায়, তাহলে আমরা বলতে পারবো যে ওই জিনগুলো আসলে সিগনিফিক্যান্ট, এবং ওই জিনগুলোর জন্যই আসলে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করে। ওকে,
তাহলে আমরা বুঝতে পারলাম যে এইভাবে যে আসলে নর্মাল পেশেন্টের সাথে ডিজিজ পেশেন্টের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে জিনগুলো আইডেন্টিফাই করতে পারি কোন জিনগুলোর কারণে আসলে মানুষের প্রবলেমগুলো হচ্ছে। ঠিক সেমভাবে আমরা যদি এইভাবে যদি আমরা শর্ট আউট করে ফেলতে পারি, বিভিন্ন টেকনিক, বিভিন্ন অ্যালগরিদম, বিভিন্ন প্রসিডিওর আছে এবং সিগনিফিক্যান্ট জিনগুলো যদি আমরা পেতে পারি তাহলে ওই জিনগুলোর মাধ্যমে আমরা আসলে পার্সোনালাইজ মেডিসিন তৈরি করতে পারি। তারপরে ধরো তোমার হচ্ছে আমরা কোনো একটা সিস্টেম ডেভেলপ করতে পারি যে জিনগুলোর মাধ্যমে আমরা কোনো একটা ডিজিজের কোন স্টেজে আছে সেই স্টেজগুলো যদি আমরা ফাইন্ড আউট করতে পারি সেটা করা যেতে পারে। আমরা যদি কোনো মেডিসিন তৈরি করতে চাই, মলিকুল যদি বের করতে চাই তাহলে সেইগুলো আমরা দিতে পারি। আমরা যদি সিগনিফিক্যান্ট পাথওয়েগুলো যদি বের করতে চাই তাহলে সেইগুলো আমরা বের করতে পারি। বিভিন্ন ধরনের অ্যাপ্রোচে আমরা এটা করতে পারি। আমরা যদি সেটা একটা আমরা ডিজিজের কথা বললাম, ঠিক সেমভাবে যদি পার্সোনালাইজ মেডিসিন এরকম হয় যে আসলে দেখা যায় আমাদের কোনো একটা পেশেন্ট যদি হয়, যেমন ক্যান্সারের একটা পেশেন্ট অথবা কিডনি ডিজিজের একটা পেশেন্ট, সেটা শুধু একটা ডিজিজ না, তার অনেকগুলো ডিজিজ হয়। বাট আমরা যেটা দেখি আসলে যে কোনো একটা ডিজিজ হলে আসলে দেখা যায় আমরা 8-10টা মেডিসিন দিয়ে দিই। আসলে 8-10টা মেডিসিন দিলে আসলে কি পেশেন্টের জন্য অনেক কমপ্লেক্স না? সেইটা যদি আমরা এরকম করতে পারি যে আসলে নর্মালি কোনো একটা পেশেন্টের কি কি ধরনের রোগ হতে পারে, সেই কয়েকটা কমন রোগগুলো নিয়ে যদি আমরা পার্সোনালাইজ মেডিসিনের কথা বলি তাহলে 4-5টা রোগের জন্য সিম্পল আমরা একটা মেডিসিন অথবা একটা মেডিসিন দিয়ে আমরা এটা সলভ করতে পারি ওই রোগগুলোর জন্য। সেই এই ধরনের ফার্দার আরও বিভিন্ন ধরনের এরকম কাজ করা যেতে পারে, ঠিক আছে? অথবা দেখা যায় কোনো একটা ডিজিজ আছে অত অন্য একটা ডিজিজ হওয়ার প্রবণতা কতটুক আছে, অথবা কোনো ডিজিজের এক্সপ্রেশন হলো, কোন এক্সপ্রেশনের কারণে সাধারণত এই পেশেন্টের মানে সাবরাল লাইফটা কী ধরনের ইফেক্ট ফেলছে, এই ধরনের বিভিন্ন ধরনের আমরা কাজগুলো করতে পারি যেগুলো আসলে খুবই সিগনিফিক্যান্ট। আমরা আসলে তোমাদের যেটা বলবো সেজন্য এখানে কাজ করার অনেক স্কোপ, এবং যদিও সেকেন্ডারি আমাদের এখানে ডেটা, বাট এই ডাটাগুলো নিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারি। আমি হয়তো তোমাদের দু একটা কাজ আমি দেখাবো। আমি একটু বলে নিই, আমাদের এই ট্রেনিং সেশনের মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং, ওকে, কিভাবে ডাটা অ্যানালাইজ করে সেই পয়েন্টগুলো, যেটা রকিবুল তোমাকে দেখালো। রকিবুল হচ্ছে আমার স্টুডেন্ট বলতে পারো। ও হচ্ছে বিএসসি এমএসসি কোর্সে হচ্ছে তোমার ফার্মেসি ডিপার্টমেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। তো ওখানে আমাদের একটা ট্রেনিং সেশন ছিল, আমার সুপারভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী মনি, তো ওনার সাথে আমি ওখানে যাই এবং মোহাম্মদ আলী মনি স্যার উনি ওখানে প্রেজেন্টেশন করে এবং স্যার আমাকে বলে দেখো অকিবুর কিছু কাজ করবে। তো অকিবুরকে আমাকে ট্যাগ করে দেয়। ও আমাদের ড্যাফোডিলে বেশ কয়েকদিন আসছে, আমি ওদের ডিপার্টমেন্টে বেশ কয়েকবার গেছি। ওকে মোটামুটি একটা লেভেলে নিয়ে যাওয়ার পর ওর মনে হয় 2-3টা হচ্ছে Q1 বেশ কয়েকটা পাবলিকেশন হয়েছে, ও মোটামুটি কাজ জানে। হ্যাঁ, সেক্ষেত্রে আসলে কাজটা বিগিনিং থেকে শুরু করে এটা অনেক বিভিন্ন ধরনের ব্রাঞ্চ আছে, অনেক ব্রাঞ্চ আছে। সেক্ষেত্রে এই কাজগুলো যদি জানা যায় তাহলে অল্পতেই আমরা ভালো কাজগুলো করা যেতে পারে। একটা বিষয় হচ্ছে অ্যানালাইজ একটা বিষয়, আর একটা হচ্ছে পেপার লেখা একটা বিষয়। আজকে যেটা হবে তোমাদের আসলে কিভাবে ডাটা অ্যানালাইজ করবে সেই পয়েন্টগুলো তোমাদের দেখা হবে। আর নেক্সট আর একটা সেশন হবে যে ডাটাগুলো যখন আমাদের এখানে উদ্দেশ্য হবে যে তোমাদের আজকের যে সেশন হবে সেই সেশনের পরে একটা গুগল শিট থাকবে, এখানে হয়তো সবার নাম থাকবে এবং প্রত্যেকের কোন একটা স্পেসিফিক ডিজিজ নিয়ে ফিক্সড একটা ডিজিজ সেট করে দেন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হবে। সে অনুযায়ী তোমরা যদি ফার্দার অ্যাপ্রোচ হও তাহলে আমরা ওটাকে নিয়ে ফার্দার আমরা আলোচনা করে কাজ করে এবং প্রত্যেকটা যাতে আমাদের একটা কাজ নিয়ে আসতে পারে সেটি আমাদের মেইন ফোকাস। ওই পয়েন্টে আমরা যাব। আমি একটু তোমাদের কয়েকটা পয়েন্ট আমি দেখাই। আমি হচ্ছে ওকে আমি হচ্ছে হ্যান্ড ওভার করবো। জাস্ট আমি তোমাদের একটু করি। আমার মনে হয় হচ্ছে মাহমুদুল, তুমি স্ক্রিনটা একটু ইয়ে করে দাও, শেয়ারটা অফ করে দাও। আমি শেয়ার করবো আর কি। হ্যাঁ, তুমি স্ক্রিনটা অফ করে দাও, স্ক্রিন শেয়ারটা অফ করে দাও। আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? হ্যালো এভরিওয়ান। জি স্যার। আচ্ছা, ওকে, একটু দেখো। আমি বেশি না, আমি দু একটা কাজ দেখাবো। তো
তোমাদের আচ্ছা এই কাজটা আমি দেখো আইডেন্টিফিকেশন অফ হচ্ছে ক্যান্ডিডেট জিনস ফর ওভারিয়ান ক্যান্সার ইজ ইন্টিগ্রেটেড স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড মেশিন লার্নিং অ্যাপ্রোচ। এখানে দেখো বেশ কয়েকজন অথর আছে। এখন আমি যেটা বলবো দেখো, এটা হচ্ছে আমরা একটা অ্যালগোরিদম ফোকাস করছি। আমি আসলে মেইন ফিগারটা দেখাই, তাহলে তোমাদের জন্য সবচেয়ে বের হবে। ওই ফিগারটা আমি ইয়ে করি। সবাই কি ফিগারটা দেখা যাচ্ছে? একটু ফিগারটা কি দেখা যাচ্ছে? আমি জাস্ট হচ্ছে আমরা কি কাজটা করছি সেটা আমি তোমাদের একটু দেখাই। সেটা দেখো, আমরা যেটা করছি এখানে জাস্ট তুমি শর্ট ল্যাব একটু বলি। দেখো আমরা যেখানে করছি এখানে ধরো হচ্ছে ওভারিয়ান ক্যান্সারে আমরা 3টা ডাটা সেট নিয়েছি, জিও ডাটা সেট 3টা ডাটা সেট নিয়েছি। আমরা এখানে কিছু স্ট্যাটিস্টিক্যাল অপারেশন করছি। এখানে স্ট্যাটিস্টিক্যাল অপারেশন করে আমরা আসলে সিগনিফিক্যান্ট জিন, আমরা যে বললাম না সিগনিফিক্যান্ট জিন বের করছি, এখানে আমরা আসলে মেশিন লার্নিং অ্যাপ্রোচ অ্যাপ্লাই করছি এবং আরও কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ আছে, সেটার মাধ্যমে আমরা সিগনিফিক্যান্ট জিনগুলো আমরা বের করছি একটা 3টা যে ডাটা আছে সেই ডাটা সেট থেকে, এই কমন জিনগুলো। এখানে তারপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের এখানে মডিউল সিলেকশন আর একটা এমকোড, এটা একটা অ্যাপ্রোচের মাধ্যমে আমরা একটা সিগনিফিক্যান্ট জিনগুলো বের করছি, হাফ জিনগুলো বের করছি। এখানে ইনহেরিটমেন্ট অ্যানালাইসিস, গো অ্যানালাইসিস, আসলে এই যে সিগনিফিক্যান্ট জিনগুলো পাওয়া গেছে সেইগুলো আসলে বিভিন্ন ধরনের পাথওয়ে, এগুলো কোনগুলো সিগনিফিক্যান্ট সেগুলো আমরা এখানে বের করছি। তারপরে দেখো এখানে ও যে পিপিআই নেটওয়ার্ক, আসলে হাফ জিনগুলো বের করার একটা অ্যাপ্রোচ আছে। এখানে অনেকগুলো অ্যালগোরিদম আছে, আমরা আসলে বেশ কয়েকটা অ্যালগোরিদম ইউজ করে তারপরে এখানে সেন্ট্রাল হাফ জিন আমরা এটা বের করা হয়েছে। দেন হচ্ছে এখানে ইন প্যারাল আমরা যেটা করছি আসলে পুরা লিটারেচার রিভিউ দেখছি। আসলে এই ওভারিয়ান ক্যান্সারের যে বিভিন্ন ধরনের সিগনিফিক্যান্ট জিনগুলো যতগুলো পেপারে আসছে, আসলে আমরা 40টা না সামথিং 50টা এরকম আমরা অনেকগুলা লিটারেচার রিভিউ করে ওখানে সিগনিফিক্যান্ট জিন আমরা আসলে একটা অ্যাপ্রোচ নিয়েছি, অ্যালগোরিদম অ্যাপ্লাই করছি। এখানে কোন জিনগুলো আমরা নিব, কতগুলোর ভিতরে কমন আছে সেইটা। দেন এখানে টিসিজি একটা ডেটা সেট আছে, সেটা এখানে শুধু ক্যান্সার রিলেটেড ডেটা আছে। আসলে এই ক্যান্সার রিলেটেড ডেটা পেশেন্টের কী ধরনের পেশেন্টের স্টেজ আছে, পেশেন্টের এক্সপ্রেশন, কোন জিনিস এক্সপ্রেশন কেমন হলে তার সার্ভার লাইফ কেমন হবে, আরও ইন ডিটেলস বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে। আমরা সেই ডেটাগুলো আমরা এখান থেকে নিয়ে এখান থেকে আমাদের সিগনিফিক্যান্ট জিনগুলোর জন্য আমরা আসলে এটা একটা মেথড, এর মাধ্যমে আমরা কি জিনগুলো বের করছি। দেন সেমভাবে আমরা আলাদা কিছু ডেটা সেট নিয়েছি, এখান থেকে আমরা কিছু অ্যাপ্রোচের মাধ্যমে এই সিগনিফিক্যান্ট জিনগুলোর জন্য আমরা ডাটা বের করা হয়েছে। দেন এখানে আমরা সিগনিফিক্যান্ট এই জিন কোএক্সপ্রেশন নেটওয়ার্ক আমরা এখানে ডেভেলপ করছি। দেন হচ্ছে ফাইনালি অনেকগুলো অ্যাপ্রোচের মাধ্যমে সিগনিফিক্যান্ট জিনগুলো আমরা নিয়ে এখানে ধরো সার্ভার অ্যানালাইসিস, আমরা যেটা বললাম ওই কি জিনগুলো সার্ভার অ্যানালাইসিস, আসলে এই যে সিগনিফিক্যান্ট জিনগুলো বের করছে আসলে ওই জিনগুলো পেশেন্টের লাইফে কতটুক ইফেক্ট ফেলতেছে, ওর যদি এক্সপ্রেশন বেশি হয় তার মারা যাওয়ার প্রবণতা বাড়তেছে না কমতেছে, কেমন হচ্ছে। এখানে আমরা একটা পুরা বেশ কিছু প্রসেস আছে, সেটার মাধ্যমে ওই ডাটাগুলো নিয়ে যে আমরা এই যে এখান থেকে যেটা টিসিজি থেকে নিয়েছিলাম সেখান থেকে ওই অ্যাপ্রোচের মাধ্যমে সিগনিফিক্যান্ট জিনগুলো বের করে ওই কাজটা আমরা করছি। দেন প্রত্যেকটা অ্যাপ্রোচে এই যে কয়েকটা ভ্যালিডেশন অ্যাপ্রোচের মাধ্যমে এখানে আমরা সিগনিফিক্যান্ট জিনগুলো আমরা এখানে বের করছি, জাস্ট এখানে ভ্যালিডেশন আমরা করছি। এটা একটা কাজ। আমি আরও শর্টে আর একটা কাজ আমি দেখাই। এটা গেল, এখানে নেই। আচ্ছা এখানে আর একটা কাজ আছে, দেখো এইটা কাজটা, হ্যাঁ এখানে দেখো, এখানে আসলে risk factor and transcripting signature in the liver cancer progression mortality through machine learning and by infinite approach। এখানে আসলে হচ্ছে লিভার ক্যান্সার এবং হচ্ছে তোমার হচ্ছে এবং এর যে রিস্ক ফ্যাক্টর আছে সেগুলোর জন্য কিভাবে তোমার লিভার ক্যান্সার প্রোগ্রেশন হতে পারে তার একটা আসলে এটাও অক্সফোর্ড প্রেসের একটা কাজ, আমাদের রিসেন্ট পাবলিশ হয়েছে। তোমাদের এখানে আমি আসলে ফিগারটা দিব, অত কিছু বলবো না, ফিগারটা দিয়েই আমি একটু কথা বলি, তাহলে তোমাদের একটু ইজি হয়। আচ্ছা আমার মনে হয় এটা বোঝা যাচ্ছে না, একটু জুম করে দিই। আচ্ছা দেখা যাচ্ছে সবাই? হ্যালো এভরিওয়ান, ক্যান সি দিস স্ক্রিন? জি স্যার, হ্যালো দেখা এভরিওয়ান, যায়। হ্যাঁ আচ্ছা আমি এখানে একটু দিই। এখানে আমরা আসলে দেখো এখানে যে কাজটা হয়েছে ঠিক সেমভাবে লিভার ক্যান্সারের 3টা ডাটা সেট ইউজ করা হয়েছে এবং হচ্ছে এই লিভার ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর এখানে আমরা আসলে 5-7টা এখানে তোমার রিস্ক ফ্যাক্টর ইউজ করা হয়েছে। দেখো 5-6টা মনে হয়,
1 2 3 4 5 6 7টা আসলে রিস্ক ফ্যাক্টর। ওকে, এই যে রিস্ক ফ্যাক্টর আসলে এইগুলো, এই ডিজিজগুলোর জন্য লিভার ক্যান্সারের আসলে হওয়ার প্রবণতা একটা বেড়ে যায়। তাহলে আমরা যেটা করছি এখানে লিভার ক্যান্সারের সিগন্যাল জিনগুলো বের করছি, ঠিক সেমভাবে এখানে এই যে 7টা ডিজিজ আছে তার জন্য আমরা সিগনিফিক্যান্ট জিনগুলো বের করি এবং প্রত্যেকটা ডিজিজের সাথে লিভার ক্যান্সারের যে কমন জিনগুলা আমি প্রথমে বলেছি সেইগুলো আমরা বের করছি। দেন হচ্ছে এখানে আমরা একটা নেটওয়ার্ক ডেভেলপ করছি, সেটা হচ্ছে পিপাই নেটওয়ার্ক। ঠিক আছে, না আপ ডাউন নেটওয়ার্ক আমরা এখানে ডেভেলপ করছি। দেন হচ্ছে ওই যে সিগনিফিক্যান্ট যে জিনগুলো পাওয়া গেছে এই প্রত্যেকটা ডিজিজের সাথে এই সবগুলা ডিজিজ জিনগুলোকে নিয়ে আমরা এখানে টিসিজি ডাটা ছিল সেখান থেকে আমরা এই কারো মনে হয় মিউট আনমিউট করা আছে, একটু মিউট করো, মিউট করো, মিউট করে দাও। এই ফাহিম আক্তার, এই ফাহিমা আক্তার মিউট করো, মিউট করো, হ্যালো, একটু মিউট করো, না হলে তো সমস্যা হবে সব। হ্যাঁ, মিউট করো। আচ্ছা ঠিক আছে, ঠিক সেম ভাবে আমরা এই যে সিগনিফিক্যান্ট জিনগুলো পাইছি এর জন্য আমরা ওই যে টিসি ডেটাসেট থেকে আমরা ওই সেম ভাবে কিছু অ্যাপ্রোচ আছে সেটার মাধ্যমে আমরা ওই জিনগুলোর জন্য এখানে ক্লিনিক্যাল ডাটা, এমআরএনএ ডাটা আমরা বের করে এখানে ঠিক সেম ভাবে ওই সিগনিফিক্যান্ট জিনগুলোর জন্য আমরা কিছু এমআরএনএ ডাটাগুলো আমরা নর্মালাইজ করে আরও বেশ কিছু অ্যাপ্রোচের মাধ্যমে আমরা আসলে এখানে এমআরএনএ ডাটা বা শেয়ার জিন ওইগুলো বের করা হয়েছে। এখানে ঠিক সেম ভাবে আমরা ককসেস মডেল অ্যাপ্লাই করে আমরা হচ্ছে মাল্টিভেরিয়েট ইউনিভেরিয়েট এবং হচ্ছে কম্বাইন অ্যানালাইজ করা হয়েছে, এখানে সাব অ্যানালাইজ করা হয়েছে এবং হচ্ছে ফাইনাল আমরা হচ্ছে কি জিন আমরা পারফরমেন্সে যে কি পারফর্ম ভ্যালিডেশন ফ্রম দ্য লিটারেচার রিভিউ অ্যান্ড এসপি ডাটা সেট। এখানে আমরা যে সিগনিফিক্যান্ট জিনগুলো পাইছি এগুলো ভ্যালিডেশনের জন্য আমরা লিটারেচার রিভিউ করছি এবং এসপি ডাটা সেট টেস্টিং করছি ডাটা অ্যাপ্রোচ এবং সেমভাবে ফাংশনাল ইনভেস্টমেন্ট আরও এখানে আমরা বেশ অপারেশন আমরা করছি, বেশ এখানে সার্ভার অ্যানালাইসিস আরও বেশ কিছু আমাদের অপারেশন আছে। ফাইনালি আমরা হচ্ছে যে জিনগুলো পাইছি আসলে এই জিনগুলো যে আসলে এই যে পেশেন্টগুলা তোমার হচ্ছে এই যে বিভিন্ন ধরনের পেশেন্টগুলো আসলে কোন পেশেন্টের জন্য আসলে তোমার হচ্ছে লিভার ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি সেইগুলো আমরা এখানে ফাইন্ড আউট করছি। ঠিক আছে, লিভার সিরোসিস সম্ভবত এখানে সবচেয়ে বেশি এফেক্টিভ তোমার হচ্ছে তোমার কির জন্য তোমার লিভার ক্যান্সারের জন্য। যাই হোক, এখানে আমরা অনেকগুলো অ্যাপ্রোচের মাধ্যমে তাহলে এগুলো করা হয়েছে। একটা কাজ আমরা বেশ কিছু এখানে কাজ আছে এমনি সহজ যদি আমরা একটা কাজ বলি, আমার একটা রিসেন্ট কাজ হচ্ছে সেইটা আমি এখনো করি না, আমি এটা শেষ করে দিয়ে অকিবুলকে আমি হ্যান্ড ওভার করবো। তোমাদের জাস্ট শর্ট একটা দোয়া যে আসলে আমরা এখান থেকে যে ডাটাগুলো ইউজ করে আমরা যে কাজগুলো করতে পারি সেই পয়েন্টগুলো তোমাদের দেখানোর জন্য। এইটা হচ্ছে রিসেন্ট একটা আমি কাজ করছি, এটা জাস্ট হচ্ছে অনগোয়িং, আমরা নেক্সট হয়তো ইয়েতে সাবমিট করবো আর কি। আমাদের কিছু স্টুডেন্ট আছে ওরাও হচ্ছে কাজ করছে, আমি এটা করে তোমাদের করে দিচ্ছি একটু wait করো। আচ্ছা, এইটা কি ফুল করা যায়? এখানে তো একটা অপশন ছিল। আচ্ছা, কি দেখতে পাচ্ছ সবাই? হ্যালো এভরিওয়ান। জি স্যার। আচ্ছা, এখানে তোমরা আমি শর্টে এই ফিগারটা সম্পর্কে দেখো। এখানে আমরা আসলে যে কাজ করা আছে দেখো, এটা হচ্ছে তোমার লাং ক্যান্সারের 2টা ডাটা সেট আর হচ্ছে এখানে ডায়াবেটিসের 3টে ডাটা সেট। আসলে ডায়াবেটিসের সাথে লাং ক্যান্সারের একটা খুবই সম্পর্ক আছে এবং এটার জন্য আসলে কমপ্লেক্সিটি তৈরি হয়। যদি আমরা এইভাবে করি তাহলে এখানে এই 2টা কমন ডিজিজের জন্য আমরা সিগনিফিক্যান্ট জিনগুলো বের করি। আমরা সেম যে প্রিভিয়াস যে কাজগুলো বলা হলো ওই কাজগুলো আমরা ওই অ্যাপ্রোচে করে এখানে আসলে মেশিন লার্নিং মডেল আমরা হচ্ছে এখানে অ্যাপ্লাই করে ফাইনালে কি জিনস এবং একটা মডেল এবং হচ্ছে ওই জিনগুলো দ্বারা আসলে আমরা ডিপ্লয়মেন্ট এখানে করা হয়েছে এবং আসলে ফাইনালি এখানে ডাক প্রেডিকশন ডাক ডিসপ্লেও করা হয়েছে। হাফ জিনগুলো যে সিগনিফিক্যান্ট জিনগুলো পাইছে সেগুলোর জন্য কতটুকু আমাদের এইটাকে এক্সপ্রেশন কতটা সিগনিফিক্যান্ট সেই পয়েন্টগুলো আমরা এখানে পাওয়া গেছে এবং ফাইনালি আমরা একটা ডিপ্লয়মেন্টের মাধ্যমে আমরা আসলে ওই জিনগুলো যে হাফ জিনগুলো 2টার ভিতরে যে কমন জিনগুলো পাওয়া গেছে সেই কমন জিনগুলো দিয়ে আমরা আসলে
যে লাং ক্যান্সার কতটুকু আমরা প্রেডিক্ট করতে পারি সেই পয়েন্টগুলো একটা মডেল এখানে আমরা ফাইনাল করছি। ঠিক আছে? এখানে আমরা আসলে এই যে কাজগুলো এগুলো বিভিন্ন ধরনের কাজগুলো করা যেতে পারে। বাট সেইটার জন্য আমাদের যেটা জানা দরকার বেসিক কিছু আমাদের অপারেশন, যেই অপারেশনগুলো তোমাদের আজকে ওকিবর হয়তো তোমাদের দেখাবে যে এখানে যে আমরা সিগনিফিকেন্ট জিনিসগুলো কীভাবে আমরা বের করব। ঠিক আছে? দ্যাট মিনস আমাদের তোমার হচ্ছে জিও ডাটা সেট, এনসিবিআই থেকে জিও ডাটা সেট থেকে কীভাবে আমরা ডাটাগুলো সার্চ করব, ডাটাগুলো অ্যানালাইজ করব, দেন হচ্ছে এই যে শেয়ার জিনগুলো কীভাবে বের করব, পিপিআই জিনগুলো আমরা কীভাবে তৈরি করব, সিগনিফিকেন্ট জিনগুলো আমরা কীভাবে তৈরি করব, এই কিছু বেসিক কাজ, এগুলো অ্যাডভান্স কাজ, সেটা পরে হয়তো তোমরা জানতে পারবা। বাট এইটা আমাদের কথা হচ্ছে আমাদের এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে ডাটাগুলো হাউ ক্যান উই অ্যানালাইজ দ্য ডেটা, দেন উই ক্যান গো ফার্দার টু এক্সটেন্ড আওয়ার ওয়ার্ক। সেটা এটাই মেইন অ্যাপ্রোচ। আমি জাস্ট তোমাদের একটা কাজ, আমি অনেকগুলো বেশ কয়েকটা কাজ আমি দেখালাম যে না আমরা এই কাজগুলো করতে পারি এবং ফার্দার আমরা কিভাবে এটাকে এই কাজগুলো করার পর দেন হচ্ছে আমরা আর একদিন একটা দেবো যে এই যে আমরা যে কাজগুলো করলাম, কাজ করার পর হাউ ক্যান ইউ রাইট দ্য পেপার। ওকে, আমি জাস্ট তোমাদের সেটা আজকে হচ্ছে এরকম আমরা কাজ করতে পারি, দেন পরবর্তীতে আমরা কিভাবে পেপারটাকে আমরা রেডি করতে পারি সেই পয়েন্টগুলো আমরা স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ যাব। ঠিক আছে? এখন এখানে যদি কারো কোনো কথা থাকতে পারে বলতে পারো, দেন না হলে আমরা নেক্সট সেশন যেটা হ্যান্ডস অন ট্রেইন, আমি যেটা বলবো ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকের যাতে ল্যাপটপ উইথ হচ্ছে তোমার হচ্ছে যদি নেট কানেকশন থাকে তাহলে তোমাদের ইন্টারেক্টিভ হবে, যেটা তোমাদের জন্য ভালো হবে। সবার কি ম্যাক্সিমাম কি সবার নেট আছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমার কথা হচ্ছে ওকিবুল, ক্যান ইউ হিয়ার মি? ওকিবুল? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। ওকিবুল কি তোমার দুইটা অন করছো নাকি একটা ইয়ে আছে? আমার কাছে যদি তোমার দুইটা ইয়ে থাকে, তোমার ল্যাপটপ এবং হচ্ছে তোমার হচ্ছে মোবাইল থাকে, তাহলে যে কোনো একটা তোমাকে মিউট করে দাও, একটাকে তোমার স্পিকার রাখো আর একটাকে মিউট করে তুমি শেয়ার করে দাও, তাহলে তোমার অনেক ইজি হবে। ওকে, আমি সেম কাজই করতেছি। ওকে বট, তাহলে তুমি স্টার্ট করো। Yes, sir. ওকে, থ্যাংক ইউ। আমি স্টপ করে দিচ্ছি প্রেজেন্টেশনটা, একটু তুমি হোল্ড করো। হ্যাঁ, ওকে বল। ওকে জি, বল, তুমি স্যার। স্টার্ট করতে পারো। ওকে ঠিক আছে। ওকে, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ আলী হোসেন স্যারকে এরকম একটা ওয়ান্ডারফুল সেশনে হচ্ছে আমাকে ইনভাইট করার জন্য। এটা এটা আসলে খুবই একটা I feel really honored that I have been invited here. Thank you, sir, again. And welcome to everyone. যে আমাদের আসলে এরকম একটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকে আমাদের একটা অনলাইন সেশনে আমরা সবাই এখানে উপস্থিত হতে পারছি। তো সবাইকে আমি হচ্ছে ওয়েলকাম এবং ধন্যবাদ জানিয়ে হচ্ছে শুরু করছি আজকে সেশনটা। মূলত আজকে যে টপিকটা নিয়ে আমাদের কথা বলতে হবে সেই টপিকটা আলী হোসেন স্যার হচ্ছে খুব চমৎকারভাবে একটা ওভারভিউ হচ্ছে দিছেন। এটা আসলে অনেক বেশি জরুরি ছিল। আমার কথা বা আমার কাজগুলো আপনাদের ধরতে হচ্ছে খুবই ইজি হবে আরকি এই ওভারভিউটার কারণে, আই থিংক। আমাদের প্রথমত আ যেহেতু স্যার হচ্ছে ওভারভিউ কাজ সম্পর্কে দিচ্ছেন এবং কি কাজ করা যায় আমাদের এই টপিকের আন্ডারে। এইটা আসলে বায়োইনফরমেটিক্স এর আপনার লাইক এটার শুরু আছে, শেষ নাই। তো অনেক ধরনের কাজই হচ্ছে এখানে করা যায়। আপনারা অলরেডি এতক্ষণ ধরে এই আলোচনাগুলোই দেখলেন, শুনলেন। তো আমি মূলত হচ্ছে যে একেবারে যে এই কাজগুলোর শুরুতে যে ডেটাগুলো এনালাইসিস করতে হয়, ডেটা সেট গুলো এনালাইসিস করতে হয়, সেই ডেটা সেট গুলো কিভাবে আমরা এনালাইসিস করব এবং এই এনালাইসিস করার পরে আমরা কি জিনিস হচ্ছে করতে পারি, সেই জিনিসগুলো আমি দেখাবো আরকি। তো স্যার যেহেতু অলরেডি বলছেন, মূলত আমার কাজটাই হচ্ছে হ্যান্ডস অন দেখানো। তো আমি কিছু জিনিস হচ্ছে ১ম এ একেবারে কয়েক মিনিট আমি একটু আইডিয়া দিয়ে নিতে চাই যে আসলে
কি আমরা এখানে দেখব, কি আলোচনা করব। হ্যাঁ, আমি আকিবর একটু তুমি জি, আকিবর তোমার যদি কোনো জি স্লাইড স্যার। থাকে সেটা একটু শেয়ার করে দাও। আর হচ্ছে আমি সবাইকে একটু কনসেন্ট্রেশন দেওয়ার জন্য এইটা বলবো, ইচ অ্যান্ড এভরিওয়ান সবাই যাতে হচ্ছে একটু খাতা কলম নেয় এবং অকিবর যেই পয়েন্টগুলো বলে সেই পয়েন্টগুলো যাতে একটু সবাইকে যাতে একটু ইন প্যারাল যাতে করতে পারো সেটা যাতে একটু ইয়ে থাকে। আর একটা পয়েন্ট হচ্ছে আমাদের মেইন যে টার্গেট থাকবে সেটা হচ্ছে ইন প্যারাল আমরা আসলে চিন্তা করব যে ওকিবর হয়তো কিছু কাজ দেখবে, আমরা প্রত্যেকেই একটা করে ডিজিজ ধরবো এবং একটা অথবা দুইটা আসতে পারে, হয়তো জয়েন্ট ডিজিজ হতে পারে অথবা সিঙ্গেল ডিজিজ হতে পারে, যাতে হচ্ছে আমরা প্রত্যেকেই সেই কাজগুলো করতে পারি। সেটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস। আসলে ট্রেনিং সেশন আসলে এরকমই হওয়া উচিত, আসলে যেটা হচ্ছে ট্রেনিং এটা হবে এবং এটার থেকে আউটপুট নেওয়ার জন্য সেটাকে আমরা এটাকে কন্টিনিউয়াস হতে থাকবে এবং এখান থেকে যাতে ভালো ইনশাল্লাহ আমরা আউটপুট পেতে পারি সেটার জন্য আমাদের হচ্ছে রেগুলার একটা আমাদের এইটা থেকে পরবর্তীতে আমাদের এটা রেগুলার একটা হচ্ছে আমরা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে। আমাদের আচ্ছা, আমি একটু স্লাইড দেখাচ্ছি। আমার স্লাইডটাকে দেখা যাচ্ছে? না। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে বল তুমি হচ্ছে ইয়ে করো যে এটাকে ফুল স্ক্রিন করো। ঠিক আছে। ওকে। প্রথম স্লাইডটা একটু অ্যালাইনমেন্টটা নষ্ট হয়েছে, সরি ফর দ্যাট। এটা আসলে হচ্ছে ইন্ট্রো পেজ ছিল আমার, কিন্তু এখানে মেবি ছিল যে এটা লেখা ছিল জিন এক্সপ্রেশন ডেটা অ্যানালাইসিস ইউজিং জিও2আর বেসড বায়োইনফরমেটিক্স পাইপলাইন, এরকম কিছু একটা ছিল। বাই দ্য ওয়ে, আজকের টপিকটাই হচ্ছে মূলত জিও2আর বেসড জিন এক্সপ্রেশন ডেটা অ্যানালাইসিস। তো আমাদের আমি একটু স্লাইডটা এভাবে তৈরি করছি যে একটু বেসিকটা দিয়ে শুরু করা যায় কিনা, এই জন্য আর কি। তো এগুলো হচ্ছে স্যার হচ্ছে খুব সুন্দরভাবে বুঝাইছেন, তারপরও আমি দু একটা কথা বলে আর কি মুভ করব। এটা হচ্ছে যে আমরা আসলে জিন এক্সপ্রেশন ডেটা নিয়ে যে কাজ করছি, তাহলে জিন এক্সপ্রেশন ডেটাটা কি? এটা খুব আমরা জানি যে আমাদের পার্টিকুলার কোনো একটা ডিজিজ অথবা হচ্ছে যে কোনো হচ্ছে ফেনোটাইপ আলটিমেটলি জিন এক্সপ্রেশনের কারণে হয়। তো আমরা এখানে হচ্ছে সেন্ট্রাল ডগমার একটা ফিগার হচ্ছে দিয়ে রাখছি যে আলটিমেটলি আমাদের বডিতে ডিএনএটা ট্রান্সক্রিপশন হয়ে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন হয়। তো আমাদের জিন এক্সপ্রেশন ডেটা বলতে আমরা বুঝাই যে এমআরএনএ লেভেলের এক্সপ্রেশন ডেটা আর কি। যদি একটা জিনের এক্সপ্রেশন বেশি হয় তাহলে হচ্ছে এটার মিনিং হচ্ছে সহজ কথায় যে আমাদের বডিতে এমআরএনএ বেশি তৈরি হবে। জিন এক্সপ্রেশন বেশি মানে এমআরএনএ বেশি। এমআরএনএ বেশি মানে আলটিমেটলি পার্টিকুলার তার রেসপেক্টিভের প্রোটিন বেশি তৈরি হবে। তাহলে একটা প্রোটিন যদি বেশি তৈরি হয় তাহলে এটার মানে আমাদের নরমাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে একটা প্রোটিন যে পরিমাণ লেভেলে তৈরি হওয়ার কথা বডিতে, তার চাইতে যদি বেশি তৈরি হয়, তার চাইতে যদি কম তৈরি হয়, দুটাই আমাদের জন্য ডেট্রিমেন্টাল। ফর এক্সাম্পল, আমরা যেহেতু এখানে ক্যান্সার রিলেটেড কাজকে বেশি ফোকাস করে থাকি, এটা যেকোনো ডিজিজই হতে পারে। ফর এক্সাম্পল আমরা যদি ধরি, আচ্ছা বাই দ্য ওয়ে আমাকে একটু হেল্প করবেন যে এখানে কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট সবচেয়ে বেশি? কেউ কি একটু রেসপন্স করবেন প্লিজ? সিএসসি। ওকে, থ্যাংক ইউ। বিরও আছে অনেক। জি, কি বললেন? জেনেটিকের অনেক স্টুডেন্ট আছে। জেনেটিক প্লাস হচ্ছে সিএসসি। আচ্ছা, আপনারা হচ্ছে ফ্রিলি হচ্ছে ইন্টারঅ্যাক্ট করবেন প্লিজ, হ্যাঁ? এখানে হচ্ছে মানে যে কোনো কিছু হতে পারে। যদি এটা না বুঝেন একটু কাইন্ডলি রেসপন্স করবেন, জিজ্ঞেস করবেন, কোনো অসুবিধা নাই। আ এটা একটা ইন্টারেক্টিভ সেশন হোক, এটাই আমি চাই আরকি। হ্যাঁ? তো হচ্ছে যে আমি কি মনে করব, এ ধরনের কোনো ব্যারিয়ার না রেখে আপনারা জিজ্ঞেস করবেন। তো আমি যেখানে ছিলাম যে আপনি যদি ধরেন যে ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে আমাদের আমরা যে জিনগুলো টিউমার সাপ্রেসর জিন বলে কিছু জিন আছে আমাদের বডিতে। যেমন TP53, হ্যাঁ? আপনারা যারা একটু
শুনছেন, জাস্ট এটলিস্ট এতটুকু ধরেন যে আমাদের বডিতে কিছু টিউমার সাপ্রেসর জিন আছে, যে জিনগুলি আমাদের আন কন্ট্রোল সেল proliferation এটা হচ্ছে কন্ট্রোল করে আরকি। মানে একটা সেল কতটুকু proliferate করবে সেগুলোকে কন্ট্রোল করে। একটা সেল ইচ্ছামত চাইলে ইনফিনিট ভাবে সে হচ্ছে ১ টা থেকে ২ টা, ২ টা থেকে ৪ টা এভাবে তৈরি করতে পারে না। তো এই যে কন্ট্রোলটা আমাদের নরমাল বডিতে থাকে, এই জিনগুলোকে আমরা বলি টিউমার সাপ্রেসর জিন। তাহলে এখন চিন্তা করেন তো, আপনি যদি এই টিউমার সাপ্রেসর জিনগুলো কম তৈরি হয়, তাহলে আপনার বডিতে কি হবে? খুব সহজে অনিমেয় যে আমাদের এই প্রোটিনটা যদি ঠিকমতো তৈরি না হয়, তাহলে কিন্তু সেলের proliferation যে কন্ট্রোল হতো আগে, এটা কিন্তু আগের মতো কন্ট্রোল হবে না। কারণ তার কাজই ছিল যেন আনকন্ট্রোল সেল proliferation না হয় সেটাকে চেক দেওয়া। তাহলে তার এক্সপ্রেশন কম হচ্ছে, তার পরিমাণ কম হচ্ছে বডিতে। তাহলে তার যে কাজ সে করতে পারছে না, তাহলে কি হবে? আমাদের বডিতে অনেক বেশি সেল তৈরি হতেই থাকবে। হ্যাঁ? এবং সেলগুলো কাইন্ড অফ ইমমর্টাল হয়ে যাবে আরকি। কন্টিনিউয়াসলি proliferate করতে, করতে, এবং আমরা জানি যে ক্যান্সার মানেই হচ্ছে যে আনকন্ট্রোল সেল proliferation অফ পার্টিকুলার টিস্যু। তাহলে এ আ তাইলে এই যে জিনটা কম তৈরি হচ্ছে, তাহলে এটা আমরা বলতে পারি না যে প্রোটিন কম তৈরি হচ্ছে মানে mRNA কম তৈরি হচ্ছে। আর mRNA, কারণ আমরা যদি একটু ব্যাকে যাই, mRNA থেকে তো প্রোটিন তৈরি হয়। তাহলে প্রোটিন কম, দ্যাট মিনস mRNA কম। তাহলে mRNA কম মানেই হচ্ছে যে এটার জিন এক্সপ্রেশন কম হচ্ছে। তাহলে আমার এতক্ষণ কথার মানে সামারি হচ্ছে যে জিন এক্সপ্রেশন আল্টিমেটলি একটা বডিতে আমাদের কতটুকু প্রোটিন তৈরি হবে সেটা কন্ট্রোল করে, এবং এই জিন এক্সপ্রেশন ডেটাটা mRNA লেভেলের ডেটা, যেটা ট্রান্সক্রিপশন হওয়ার পরে তৈরি হয়। এখন এই mRNA যদি বেশি এক্সপ্রেসড হয়, তাহলে আমরা এটাকে বলি হচ্ছে আপরেগুলেশন, মানে বেশি তৈরি হচ্ছে প্রয়োজনের চাইতে। আর যদি কম তৈরি হয় তাহলে ডাউন রেগুলেশন হচ্ছে। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম যে আমাদের ক্যান্সার যে কন্ট্রোল করে যে সেল proliferation যে জিনগুলো, তার যদি ডাউন রেগুলেশন হয় তাহলেই কিন্তু আমাদের ক্যান্সারটা হবে। তো এই হচ্ছে আমাদের আসলে জিন এক্সপ্রেশন ডাটা, এবং কথা হচ্ছে তাহলে আমরা এটা কিভাবে ইউজ করি আমাদের অ্যানালাইসিসে। বিভিন্ন টেকনিক আছে যে টেকনিকগুলো ব্যবহার করে এই জিন এক্সপ্রেশন ডেটাটাকে কোয়ান্টিফাই করা হয়, এবং আমরা সেই কোয়ান্টিফাইড ডেটাকে আমরা অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা বলি যে নরমাল পেশেন্টে যে পরিমাণ এক্সপ্রেসড হওয়ার কথা তার চাইতে কি কম হলো না বেশি হলো। ফর এক্সাম্পল, সহজভাবে ধরেন, নরমাল বডিতে একটা জিনের এক্সপ্রেশন হয় 50, আপনি অ্যানালাইসিস করে পাচ্ছেন ওটার এক্সপ্রেশনের ভ্যালু 70, তাহলে আপনি সহজে বলতে পারবেন যে এটা আপরেগুলেশন হচ্ছে। আপনি দেখলেন নরমালে 50, তার চাইতে কম পাচ্ছেন, দ্যাট মিনস ওই জিনের ডাউন রেগুলেশন হচ্ছে। তাহলে এই যে আপ রেগুলেশন, ডাউন রেগুলেশন বের করে আপনি আলটিমেটলি কি বের করতে পারবেন? হ্যাঁ? তাহলে দেখি যে আসলে আমরা এই জিন এক্সপ্রেশন ডেটা অ্যানালাইসিস করে আমরা কি করতে পারি। প্রথমে আমরা যেটা করব, ডিফারেনশিয়ালি এক্সপ্রেস জিন বের করব। ডিফারেনশিয়ালি এক্সপ্রেসড বলতে বোঝায় যে নরমাল পেশেন্ট, মানে যার কোনো ডিজিজ নাই, তার থেকে যার ডিজিজ আছে তার বডিতে জিনটা কতটুকু সিগনিফিক্যান্টলি এক্সপ্রেসড হয়। হ্যাঁ? এটা কিছু স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু ইউজ করে আমরা ডিফাইন করি ডিফারেনশিয়ালি এক্সপ্রেস জিনটাকে, সেখানে আমি একটু পরে আসবো। বাট আপাতত ডিফারেনশিয়ালি এক্সপ্রেস জিন, এই কথাটা অনেকবার আসবে আমার কথার মধ্যে, আপনারা একটু জাস্ট ক্লিয়ার হন। বেসিক কথা এবং স্টার্টিং পয়েন্ট অফ আর অ্যানালাইসিস। ডিফারেনশিয়াল এক্সপ্রেস জিন হচ্ছে সিগনিফিক্যান্টলি এক্সপ্রেসড জিন ইন এ ডিজিজ কন্ডিশন। এখন এই ডিফারেনশিয়াল এক্সপ্রেস জিন যদি আপনার হাতে থাকে, তাহলে আপনি হচ্ছে এই জিনগুলো যেহেতু সিগনিফিক্যান্টলি আপরেগুলেটেড অথবা ডাউন রেগুলেটেড হচ্ছে, তাহলে এই জিনগুলা যে ফাংশন করতো বডিতে, সেই ফাংশনগুলো কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে, ঠিকমতো হতে পারবে না। আল্টিমেটলি কি হবে? যে বিভিন্ন ধরনের সিম্পটমস তৈরি হবে, ডিজিজের প্রোগ্রেশন হবে, খারাপ দিকে যাবে, বিভিন্ন জিনিস হতে পারে এই ডিফারেনশিয়াল এক্সপ্রেস জিনের কারণে। তাহলে এই ডিফারেনশিয়াল এক্সপ্রেস জিনগুলোকে আমরা আল্টিমেটলি অ্যানালাইসিস করে অনেক কিছু করতে পারি। যেমন আমি এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে হচ্ছে যে আমরা ডিজিজ মেকানিজম রিভিল করতে পারি। খুব সহজে অনিমেয় যে আমরা যেহেতু ডিফারেনশিয়াল এক্সপ্রেস জিন বের করতেছি কোনো একটা পার্টিকুলার ডিজিজ কন্ডিশনে, তাহলে সেই জিনগুলা কোন
প্যাথওয়েতে ফাংশন করে, আহ, কোন বায়োলজিক্যাল প্রসেসে কাজ করে, কোন মলিকুলার ফাংশনে কাজ করে, সেগুলো যদি আমরা বের করতে পারি তাহলে বলতে পারি যে এই জিনগুলো যেহেতু এফেক্টেড হচ্ছে, তার মানে এই জিনগুলা এই এই মেকানিজমে এই ডিজিজটা হচ্ছে করতে পারে বলে আমরা একটা আইডিয়া করতে পারি। এবং ফার্দার অ্যানালাইসিস করে আমরা ডিজিজের বায়োমার্কার বের করতে পারি। তারপরে আমরা সার্ভাইভাল অ্যানালাইসিস করে প্রগনোসিস, তারপরে ট্রিটমেন্ট রেসপন্স কেমন হচ্ছে। আমরা সহজে জানি ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে আপনার এরকম হয় যে যে একটা নির্দিষ্ট টাইম ধরে নেওয়া হয় যে সার্ভাইভাল রেটটা কেমন হবে একজন ক্যান্সার পেশেন্টের, এবং দেখা যায় যে যত বেশি হায়ার স্টেজে ক্যান্সার ধরা পড়ে তার সার্ভাইভাল রেট কিন্তু তত কম হয়। তো একটা জিনের এক্সপ্রেশন ডেটা ব্যবহার করে কিন্তু আপনি বলতে পারবেন যে ওই জিনটা যদি ওই ক্যান্সারের জন্য দায়ী থাকে, রেলিভেন্ট হয়ে থাকে, তাহলে ওই জিনের এক্সপ্রেশন ডেটা ব্যবহার করে আপনি কিন্তু তার প্রগনোসিসটা কেমন হবে, এটা কি খারাপ দিকে যাবে টাইম গেলে, দ্রুত খারাপের দিকে যাবে, না কিরকম হবে, এরকম আপনি প্রিডিকশন করতে পারবেন। তো এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে প্রগনোসিস বা ট্রিটমেন্ট রেসপন্স, এরকম আর কি। তো আমরা আমাদের জিন এক্সপ্রেশন ডেটা দিয়ে আমরা এই জিনিসগুলো করতে পারি। তো আমরা এখানে একটা ওভারঅল ফ্লো দিছি। এই ওভারঅল ফ্লোতে আমরা এখানে স্যার হচ্ছে অলরেডি অনেকগুলো কাজ দেখাইছে আপনাদেরকে ওই ফ্লো ডায়াগ্রামে, ও অনেক ধরনের কাজ। তো আমাদের এখানে আজকের যে কাজগুলো আমরা চেষ্টা করব শেষ করার, প্রথমত হচ্ছে যে আমাদের শুরুটা কোথায়। শুরুটা হচ্ছে একটা ডিজিজ সিলেকশন, এটা অলরেডি আপনারা জানেন, এতক্ষণ ধরে করছেন। একটা ডিজিজ সিলেকশন হয়, ডিজিজটা হচ্ছে যে এরকম হতে পারে, আপনার রিসার্চ ইন্টারেস্টের উপর বেসিস করে আপনি হচ্ছে এই ডেটা সেটটা সিলেকশন করবেন। ফর এক্সাম্পল যে আপনি একটা ডিজিজ নিয়ে কাজ করছেন, তাহলে হচ্ছে একটা ডিজিজ অনুযায়ী হচ্ছে ডেটা সেট করবেন। যেমন স্যার হচ্ছে একটু আগে এক্সাম্পল দেখাচ্ছিল একটা, যে একটা পার্টিকুলার ডিজিজের সাথে কয়েকটা রিস্ক ফ্যাক্টরের ডেটা সেটের কম্পেয়ার করে হচ্ছে আলটিমেটলি অ্যানালাইসিসটা হয়েছে। তাহলে ওই রিস্ক ফ্যাক্টর যদি আপনি নিয়ে কাজ করেন তাহলে রিস্ক ফ্যাক্টরের ডেটা সেট লাগবে। যদি আপনি দেখাতে চান যে লাং ক্যান্সারের সাথে হেপাটোসেলুলার কার্সিনোমার কি রিলেশন আছে, তাহলে আপনাকে দুইটা ডিজিজের ডেটা সেট হচ্ছে সিলেক্ট করতে হবে। এবং ডেটা সেট সিলেকশন কমপ্লিট, এরপরে আপনি এটাকে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিসটার টুল হচ্ছে GO2R। অ্যানালাইসিস করার পরে আমরা ডিফারেন্সিয়ালি এক্সপ্রেস জিন পাবো, এবং সেই ওইগুলোকে আমরা ফিল্টার করে আলটিমেটলি ডিফারেন্সিয়ালি এক্সপ্রেস জিন আমরা পেয়ে থাকি। এটাকে আমরা এই জিনগুলোকে ব্যবহার করে পরবর্তীতে আমরা ফাংশনাল এনরিচমেন্ট অ্যানালাইসিস করে থাকি। ফাংশনাল এনরিচমেন্ট অ্যানালাইসিস মিন্স আমি একটু আগে বললাম যে আমাদের যে ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিনগুলো পাইলাম, সেই জিনগুলো হচ্ছে কোন মেকানিজমে কোন প্যাথওয়েতে ফাংশন করতে পারে সেগুলো আমরা বের করতে পারি। এবং তার পরবর্তীতে সেই জিনগুলো আমরা এবং আমরা জানি যে পার্টিকুলার অনেকগুলো জিন যদি ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিন হয়, তারপরেও কিন্তু সব জিন কিন্তু ইম্পর্টেন্ট না। কিছু জিন থাকে যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, লাইক আপনার কাছে 100 জিন আছে কমন জিন দুইটা পার্টিকুলার ডিজিজ কন্ডিশনের মধ্যে, তাহলে ওই কমন 100 জিনের মধ্যে 100 জিন কখনোই ইম্পর্টেন্ট না। তাহলে আমাদের ইম্পর্টেন্ট জিন বের করতে গেলে আমাদেরকে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে প্রোটিন প্রোটিন ইন্টারঅ্যাকশন অ্যানালাইসিস। যেই প্রোটিন বা যেই জিন যত বেশি জিনের সাথে ইন্টারঅ্যাক্ট করে সেই জন্য তত বেশি ইম্পর্টেন্ট ফর এ পার্টিকুলার ডিজিজ। তাহলে আমাদেরকে এই নেটওয়ার্ক অ্যানালাইসিস বা প্রোটিন প্রোটিন ইন্টারঅ্যাকশন অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট জিন অর হাব জিন বের করতে হয়। এরপরে অ্যাডিশনাল আরো অনেক কিছু করা হয়, এখানে জাস্ট কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, আপনারা জাস্ট একটু জেনে রাখতে পারেন। যেমন আমরা হচ্ছে সার্ভাইভাল অ্যানালাইসিস করতে পারি, তারপরে ভ্যালিডেশন করি অনেক সময় কারণ আমাদের এগুলো যেহেতু সেকেন্ডারি ডেটাকে আমরা হচ্ছে ওয়েট ল্যাব ভ্যালিডেশনটা করতে পারি না অনেক লিমিটেশনের কারণে। সেক্ষেত্রে অনেক সময় অন্য সোর্স থেকে ডেটা সেট নিয়ে ভ্যালিডেশন করা হয়। যেমন ফর এক্সাম্পল আপনি জিও ডেটা সেট নিয়ে কাজ করছেন, তাহলে আপনি TCGA ডেটা ব্যবহার করে আপনি ভ্যালিডেশনটা করতে পারেন। তো এগুলো পরে বুঝবেন, মানে আরো কাজের মধ্যে ঢুকলে এই জিনিসগুলো আপনাদের মাথায় আসবে পরবর্তীতে অটোমেটিক। এবং আমরা যে বললাম হাব জিন অ্যানালাইসিস করতে পারি, এবং স্যার হচ্ছে একটা কথা বলতেছিলেন আমরা চাইলে কিন্তু ড্রাগ বা নিউ মলিকুল কিন্তু আমরা চাইলে বের করে আনতে পারি। এখন আপনি যে জিনটা বের করলেন সেই জিনটা হয়তো বা একেবারে নিউ,
যে ওই পার্টিকুলার ডিজিজের ক্ষেত্রে, তাহলে ওই জিনকে ওই আপনি তো বুঝেই ফেলছেন ওই জিনের কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। এই প্যাথওয়েতে সে ডিজিজটা প্রোগ্রেশন করতেছে, ডিজিজটাকে হচ্ছে ইনিশিয়েট করতেছে। তাহলে ওই জিনকে টার্গেট করে আপনি ড্রাগ ডিজাইন করতে পারেন। আ এটা ২ রকম করা যেতে পারে। আপনি হচ্ছে নতুন ড্রাগ ডিজাইন করে ওটার এগেইনস্টে মলিকুলার ডকিং, অ্যাডমেট অ্যানালাইসিস, সিমুলেশন ওগুলো করে আপনি ড্রাগ বের করতে পারেন। আবার অথবা অনেক সময় এক্সিস্টিং ড্রাগ লাইক এফডিএ অ্যাপ্রুভড যত ড্রাগ আছে সেই ড্রাগগুলোই আপনি ওই টার্গেটের এগেইনস্টে দেখতে পারেন যে বাইন্ডিং অ্যাফিনিটি কেমন, হ্যাঁ? এটা বাইন্ড করে কিনা। মলিকুলার ডকিং দিয়ে আমরা এটা সাধারণত করে থাকি এবং আরো কিছু ফার্দার অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস দিয়ে করে থাকি। তাহলে এটাকে আমরা বলছি ড্রাগ রিপারপাজিং। রিপারপাজিং অলরেডি আপনারা কথার মিনিং দেখে বুঝতেছেন যে আমরা হচ্ছে একটা ড্রাগ অলরেডি অন্য কাজের জন্য, অন্য ডিজিজের জন্য এস্টাবলিশড, আমরা হচ্ছে ওইটাকে অন্য কোনো টার্গেট বা ডিজিজের জন্য রিপারপাস করব আরকি। বাই দ্য ওয়ে হচ্ছে অনেক থিওরিটিক্যাল নলেজ হলো আমাদের। আসলে আমরা আসলে দেখতে চাই যে এটা কিভাবে করব কাজগুলো। তো আমাদের কাজটা অলরেডি বলছি যে ১ম কাজটা হচ্ছে জিও ডেটা সেট সিলেকশন। চলেন যে আসলে দেখি যে আমরা জিও ডেটা সেট কিভাবে সিলেক্ট করতে পারি। ওকে, জিও ডেটা সেট সিলেকশন করতে হলে আপনারা যেকোনো একটা ব্রাউজারে যাবেন। আচ্ছা, বাই দ্য ওয়ে আপনারা একটু রেসপন্স করেন তো যে ঠিকঠাক আছে কিনা, সবকিছু বুঝতে পারতেছেন কিনা? জি আছে। বুঝতে পারতেছেন তো? না জি। খালি আমি বলে যাচ্ছি আমার মতো করে? না মানে আসলে কাইন্ড অফ কি এটা কেউ কিছু বলবেন? জি বলেন। আচ্ছা। স্টুডেন্টরা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, ঠিক আছে, তোমরা এটা বলতে পারো। ঠিক আছে, তাহলে আসলে ইন্টারেক্টিভ হইলে আসলে সেশনটা ভালো হয়। হ্যাঁ, তোমাদের হ্যাঁ, সাইড থেকে যদি হয়, আমার মনে হয় তুমি অকিব, তুমিও হচ্ছে আসলে ওদের ওই প্র্যাকটিক্যালি হয়তো ওই সেশনগুলো দেখায় ওখান থেকে কোশ্চেন নিলে মনে হয় বেটার হয়। হ্যাঁ, ওকে। স্যার আমি এখনই শুরু করতেছি এই পার্টটা। ওকে, তাহলে আপনারা একটু ইন্টারেক্টিভ সেশন করবেন, লাইক বোরিং সেশন করার প্রয়োজন নাই। আ আ যার তোমাদের যার যেখানে যার বোরিং হচ্ছে আমি বলছি ল্যাপটপ যাদের আছে, ঠিক আছে, অক্টোবর যেভাবে যেভাবে করে তোমরা ওইভাবে অনুযায়ী তোমরা প্র্যাকটিস করতে পারো যার যার পিসিতে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য একটু বেটার হবে। যার যার পিসি আছে, ল্যাপটপ আছে, কানেকশন আছে, সরাসরি যেভাবে লিখতেছে, ঠিক আছে, সেইভাবে লিখে তোমরা একটু প্র্যাকটিস করো, তাহলে তোমাদের জন্য বেটার হবে, আমাদের নেক্সট সেশনের জন্য বেটার হবে। ঠিক আছে। ওকে, তাহলে আমরা যদি জিও ডেটা সেট সিলেকশন করতে হয় তাহলে জিও ডেটা সেট আমাদের হচ্ছে জিও কথাটা আসছে আসলে জিন এক্সপ্রেশন অমনিভাস ডেটাবেজ, এখান থেকে আমরা সংক্ষেপে এটাকে জিও বলি। তো আপনি জিও টু ওয়ার্ড, জিও, এনসিবিআই এই ধরনের কিছু কিওয়ার্ড যদি গুগলে লিখেন তাহলে প্রথমে যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটাতে ঢুকলে হবে আর কি। লিঙ্কটাতে ক্লিক করলে ওকে, এটা হচ্ছে জিও টু আর এর হচ্ছে ইন্টারফেস। বাট আপনার তো জিও ডেটা সেটই নাই, মানে লাইক আপনি ডেটা সেট তো সিলেক্টই করেন না এখনো। হ্যাঁ, তো এই জন্য এটা আমরা এইটা হচ্ছে জিও টু আর যেখানে আমরা অ্যানালাইসিস করব। বাট তার আগে আমাদেরকে ডেটা সেটটা সিলেক্ট করে আসতে হবে। তাহলে ডেটা সেটটা যদি সিলেক্ট করতে হয় তাহলে আপনাদেরকে আগে লিখবেন হচ্ছে, আমি কিন্তু দুইটা জিনিস দেখালাম, সেটা হচ্ছে একটা জিও টু আর, সেটা হচ্ছে ওইখানে আমরা একটু পরে যাচ্ছি। আগে আমরা ডেটা সেট সিলেক্ট করে আসবো, জিও এনসিবিআই। ওকে, জিও টু আর লিখা যাবে না, জিও টু আর লিখলে জিও টু আর এর মধ্যে ঢুকে যাবেন আর কি, এরকম কিছু আসবে আর কি। এই ইন্টারফেসটা আসার পরে আপনারা হচ্ছে এখানে অনেকভাবে এখানে ঢোকা যায়। এখানে কিছু একটা কিওয়ার্ড লিখে দিতে পারেন। ফর এক্সাম্পল লেখা যায়, ওকে, আচ্ছা, রিসেন্টলি আমি কাজ করছি পার্কিনসন ডিজিজ নিয়ে, সেটা আমি লিখছি। একই আপনারা যে ডিজিজ নিয়ে কাজ করবেন সেই ডিজিজ লিখবেন এখানে।
এখানে গিয়ে হচ্ছে সার্চে ক্লিক করবেন। ওকে, দেয়ার আর দ্য রেজাল্ট, নো, এটা কোনো অসুবিধা নাই। ওকে, সরি একটু ওইখানে নিচ্ছে না, নেওয়ার কথা। ক্যান্সার, ওকে, এখানে হচ্ছে যে এরকম কিছু দেখালে আপনারা হচ্ছে যে ডেটা সেট ডেটাবেস যেটা ওটার উপরে ক্লিক করবেন, তাহলে হবে ডেটা সেট। কারণ আমরা ডেটা সেট নিয়ে কাজ করব। ডেটা সেট বলতে আমরা বুঝাচ্ছি যে এ গ্রুপ অফ পেশেন্টের জিন এক্সপ্রেশন ডেটা এখানে হচ্ছে আছে, এটাকে আমরা বলি ডেটা সেট। দেখেন যে আমরা সার্ভিক্যাল ক্যান্সার লিখে সার্চ করলাম, এরকম, তারপরে আপনারা বুঝছেন তো, ওই বক্সটাতে লিখলাম, পরে সার্চের উপরে ক্লিক করলাম, দুইটা অপশন আসলো, আমরা ডেটা সেট নিয়ে কাজ করি, ওখানে ডেটা সেট যে লাইনে লেখা ছিল ওইটার উপরে ক্লিক করলাম, ক্লিক করলে এইখানে আসবো আমরা। এখানে আসলে আপনার অনেকগুলো কাজ, এইখান থেকে আপনার ডেটা সেট সিলেক্ট করতে হবে, এবং ভালো ডেটা সেট সিলেক্ট করা হচ্ছে একেবারে প্রিলিমিনারি কাজ এবং মোস্ট ইম্পর্টেন্ট কাজ। কারণ ভালো ডেটা সেট যদি আপনি সিলেক্ট না করেন, আপনার পরের অ্যানালাইসিসগুলো আলটিমেটলি কিন্তু ভালো আসবে না। এখন প্রশ্ন আসবে যে ভালো ডেটা সেট সিলেক্ট করে কিভাবে? ভালো ডেটা সেট সিলেক্ট করতে গেলে আপনাকে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। চলেন আমরা একটু স্লাইডে দেখে আসি যে আমরা আসলে ভালো ডেটা সেট বলতে কি কি জিনিস বোঝাচ্ছি। আমাদের এই ডেটা সেট গুলোর ভেতরে আমাদের যে জিনিসগুলো থাকে, আমরা অলরেডি বললাম জিও ডেটা সেট নিয়ে কাজ করি, এবং জিও ডেটা সেট মেইনলি দুই ধরনের হয়। একটা হচ্ছে মাইক্রো অ্যারে ডেটা সেট, আর একটা হচ্ছে আরএনএ সিকোয়েন্সিং ডেটা সেট, যেটাকে আরেকটা বলা হয় হচ্ছে হাই থ্রুপুট সিকোয়েন্সিং ডেটা সেট। তো এটা হচ্ছে যে আপনারা যে কোয়ান্টিফিকেশন টেকনিকের উপরে ভিত্তি করে বেসড করে এই টেকনিকগুলোর নাম অনুযায়ী এটা আলাদা হয়, মাইক্রো ডেটা আর আরএনএসিক ডেটা। তো আপনি দুইটা নিয়েই কাজ করতে পারেন। মাইক্রো ডেটাগুলো সাধারণত লিমা দিয়ে অ্যানালাইসিস করা হয়, আর আরএনএসিক গুলো ডিসেক2 দিয়ে অ্যানালাইসিস করা হয় আর কি, আর প্যাকেজ এগুলোর নাম আর কি। তো ওই জিনিসগুলো আপনারা আস্তে আস্তে বুঝবেন। আপাতত মানে এতটুকু বুঝেন জিও ডেটা সেট দুই ধরনের, মাইক্রো ডেটা সেট আর হচ্ছে আরএনএসিক ডেটা সেট, দুই ধরনের ডেটা সেট নিয়েই আপনি কাজ করতে পারবেন। এখন আপনি হচ্ছে কোন ক্যান্সার সিলেক্ট করলেন, সার্ভিক্যাল ক্যান্সার হচ্ছে সিলেক্ট করলেন, তাহলে আপনাকে এই ডেটা সেটটা সিলেক্ট করতে গেলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আমি এখানে কতগুলো পয়েন্ট দিচ্ছি, এগুলো নোটও নিতে পারেন আপনারা চাইলে। প্রথমত আপনাকে অবশ্যই ডেটা সেটের মধ্যে ক্লিয়ারলি লেখা থাকতে হবে যে এখানে নরমাল পেশেন্টের ডেটা থাকতে হবে এবং টিউমার পেশেন্টের ডেটা থাকতে হবে। যদি বলেন কেন, তাহলে আমরা অলরেডি এতক্ষণ ধরে এগুলোই বলছি যে আমরা জিন এক্সপ্রেশন ডেটা অ্যানালাইসিস করব, কোন জিন ডিফারেন্সিয়াল এক্সপ্রেসড হচ্ছে পার্টিকুলার ডিজিজে, ওইটা আমরা বের করতে চাই। তাহলে যদি আপনি নরমাল পেশেন্টের সাথে কম্পেয়ার না করেন ডিজিজ গ্রুপের, তাহলে আপনি কিভাবে বলবেন যে এই জিনগুলো ডিজিজ পেশেন্টে বেশি এক্সপ্রেসড হচ্ছে অথবা কম এক্সপ্রেসড হচ্ছে? এটা কখনোই বলা সম্ভব না। এজন্য আপনার ডেটা সেটে অবশ্যই ক্লিয়ারলি লেখা থাকতে হবে যে কারা নরমাল পেশেন্ট মানে ডিজিজ নাই, আর কারা হচ্ছে ডিজিজ গ্রুপ বা ডিজিজ আছে আর কি, বা টিউমার হতে পারে, যে কোনো ডিজিজ হতে পারে আর কি। এদের মধ্যে কম্পেয়ার করব, কম্পেয়ার করে আমরা জিন এক্সপ্রেশন ডেটাটা অ্যানালাইসিস করব। আরো কিছু সিলেকশন ক্রাইটেরিয়া থাকতে পারে, যে দেখা যাচ্ছে যে একটা ডেটা সেট যত বেশি স্যাম্পল সাইজ বেশি হয় তত ভালো। হ্যাঁ, এখানে স্ট্যাটিস্টিক্যাল অনেক বিষয় থাকে, এবং আপনারা জানেন যে স্যাম্পল সাইজ বাড়লে স্ট্যাটিস্টিক্যাল রোবাস্টনেসটা বাড়ে। তো এইজন্য স্যাম্পল সাইজ বেশি থাকলে ভালো, বাট অনেক ক্ষেত্রে এটা হচ্ছে কম্প্রোমাইজ করতে হয় ডিফারেন্ট ইস্যুজের কারণে। এবং পাবলিশ ডেটা সেট আমরা হচ্ছে কবে এটা পাবলিশড হচ্ছে তার একটা ডেট থাকে। তো যত আপডেটেড ডেটা সেট হয় ততই ভালো, কারণ দিন দিন টেকনোলজি গুলো হচ্ছে আপনার আপডেট হচ্ছে, সে অনুযায়ী আমরা বলতে পারি আপডেটেড ডেটা সেট হচ্ছে নিলে ভালো। এবং হচ্ছে ক্লিনিক্যাল অ্যানোটেশন, এটা এতক্ষণ বলতেছিলাম যে আপনার এই ডিজিজের পেশেন্টের যে
কি ধরনের পেশেন্টের ডেটা আছে, কোন স্টেজের পেশেন্টের ডেটা আছে, একদম সুন্দর গুছানো ইনফরমেশন যদি দেওয়া থাকে ডেটা সেটগুলো আপনারা চোখ বন্ধ করে সিলেক্ট করতে পারেন। তো চলেন এবার যাই আমরা ওখানে ব্যাক করি। এখানে হচ্ছে ছিল আমাদের সার্ভিক্যাল ক্যান্সারের ক্ষেত্রে। তাইলে আমাদের এখানে কতগুলো ফিল্টার আছে, এই ফিল্টারগুলো আপনারা চাইলে দিয়ে ফেলতে পারেন। প্রথমত ফিল্টার হচ্ছে যে আপনি এখানে হোমো স্যাপিয়েন্স নিয়ে কাজ করছেন। হোমো স্যাপিয়েন্স এ ক্লিক করলে অন্যান্য অর্গানিজমের যে ডেটাগুলো আছে এগুলো কিন্তু চলে যাবে। আহ, আমি অলরেডি এটার উপর ক্লিক করছি, একটু লোড হচ্ছে। লোড হওয়ার পরে এটা হচ্ছে আপনার এই যে দেখেন কিভাবে বুঝবেন যে আপনার এটা কাজ হচ্ছে কিনা। আইটেমস লেখা এখানে দেখেন ৮৯১৫টা ডেটা সেট আছে আপনার এখানে। এখন এগুলোর ভেতরে আপনার হচ্ছে যদি এটা না হোমোসেপিয়েন্স না দিলে অনেক বেশি আসতো আর কি। তো এরপরে আমরা যাব হচ্ছে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে শর্ট বাই নাম্বার অফ স্যাম্পলস হাই টু লো, মানে আপনি যত বেশি স্যাম্পল থাকবে সেটা উপরে থাকবে, যত স্যাম্পল কম তত নিচে থাকবে। তো যেহেতু আমাদের টার্গেট থাকে বেশি স্যাম্পল কন্টেইনিং ডেটা সেট নেওয়া, এই জন্য আমরা এই ফিল্টারটা এখানে দিয়ে নিব। যাদের দেওয়া নাই তারা দিয়ে নেন। এবং যারা ল্যাপটপ আছে আমার সাথে সাথে করতে পারেন, এবং কোথাও আটকে গেলে হচ্ছে ফিল ফ্রি টু আস্ক মি। আমরা হচ্ছে একসাথে মুভ করব আর কি সবাইকে নিয়ে। তাহলে এই জিনিসগুলো আমরা করে ফেলছি। এখানে দেখেন লেফট সাইডে কয়েকটা আছে যে এক্সপ্রেশন প্রোফাইলিং বাই অ্যারে, অ্যারে মিন্স মাইক্রো অ্যারে। তারপরে এখানে আপনি ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। তো ইউজুয়ালি এটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন যে কি কি ধরনের ডেটা সেট নিচ্ছেন। ইউজুয়ালি হাই থ্রুপুট সিকোয়েন্সিং অর আরএনএ-সেক ডেটা, এটা অনেক ধরনের ডেটা আছে, এটা এক একজনের কাজের উপরে ডিপেন্ড করে। আমরা ইন জেনারেল যেটা করি সেটা নিয়ে কথা বলছি। তাহলে যে এক্সপ্রেশন প্রোফাইলিং বাই অ্যারে অ্যান্ড এক্সপ্রেশন প্রোফাইলিং বা হাই থ্রুপুট সিকোয়েন্স এটা হচ্ছে আপনি দিয়ে দিতে পারেন। মিথাইলেশন ডেটা নিয়ে কাজ করা যায়, মিথাইলেশন ডেটা দিয়ে দিতে পারেন। মিথাইলেশন প্রোফাইলিং বাই অ্যারে এরকম দেওয়া যেতে পারে। পাবলিকেশন ডেট আপনি চাইলে দিতে পারেন, যে এখানে ইয়ার দিবেন, মান্থ দিবেন, ডেট দিবেন, মানে ফ্রম টু এইখানে একটা ডেট দিয়ে দিবেন যে কত থেকে কতর মধ্যে আপনি ডেটা চান। তাহলে আমি চাচ্ছি 2015 থেকে যে ডেটাগুলো আছে এগুলো চাচ্ছি আমি। ওকে, 15 থেকে 25 পর্যন্ত যে ডেটাগুলো আছে এগুলো চাচ্ছি, এর বাইরে চাচ্ছি না। তাহলে আমি অ্যাপ্লাই দিলাম, দেখেন মোট আইটেমগুলো কমে গেছে ৬,২৬৬। হ্যাঁ, অনেক কমে গেছে। তাহলে আমি কিন্তু তারপরেও লাস্ট এখন 2026 তাহলে প্রায় 11 ইয়ার্সের ডেটা হচ্ছে আমার এখানে আছে। এই জিনিসগুলোই হচ্ছে মূলত আমরা দিয়ে থাকি। অর্গানিজমটা অলরেডি আমরা এই পাশে দিছি, এজন্য আর এইখানে দরকার নাই। এতটুকুই এখান পর্যন্ত ইনাফ। এবার হচ্ছে আপনি এই হেডলাইন পড়া শুরু করবেন। হেডলাইনে গিয়ে আপনি কি ধরনের ডেটা খুঁজছেন সেইটা হেডলাইন পড়ে যদি মনে হয় যে এইটা আমার কাছে মেবি ইট ক্যান বি ইউজফুল ফর মি, এটা যদি আপনি মনে করেন তাহলে আপনি এটার মধ্যে ক্লিক করে একটু ডিটেলসটা পড়বেন। যেমন দেখেন প্রথমটা যদি আমি পড়ি, জিন এক্সপ্রেশন ডেটা ফ্রম হিউম্যান পেরিফেরাল ব্লাড। তাহলে হিউম্যান এবং এখানে দেখেন টাইপটা হচ্ছে এক্সপ্রেশন প্রোফাইলিং বাই অ্যারে, দ্যাট মিনস মাইক্রো অ্যারে ডেটা, এবং অ্যানালাইজ উইথ জিও2আর। যেহেতু আপনি জিও2আর এর উপর ডিপেন্ডেন্ট রাইট নাও, জিও2আর ছাড়া আর হচ্ছে এটা করা যায়। অ্যানালাইজ উইথ জিও2আর এই অপশন না থাকলেও এই ডেটাটা হচ্ছে আর ট্রান্সফার করে এটা অ্যানালাইসিস করা যায়। তো ওগুলো হচ্ছে আমরা দেখতে পারি, বাট ওগুলো হচ্ছে আজকের মধ্যে ইনক্লুডেড না। আমরা জিও2আর এর উপর ডিপেন্ডেন্ট। জিও2আর দেখা যদি না থাকে তাহলে আপনি ওটা নিতে পারবেন না, সেহেতু ওটা স্কিপ করতে পারেন আর কি ফর নাও। তাহলে আমরা এটা জিও2আরও আছে, মাইক্রো ডেটা আমরা ক্লিক করব। ক্লিক করে হচ্ছে নতুন একটা উইন্ডোতে নিলাম এবং আমরা দেখব আপনাদের মনে আছে কিনা কয়েকটা জিনিস দেখতে হবে আমাদের। সেটা হচ্ছে যে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে নরমাল পেশেন্ট ডেটা, টিউমার ডেটা আছে কিনা, এটা ক্লিয়ারলি থাকতে হবে। এবং দেখেন এটা এখানে প্রায় 3000 পেশেন্টের ডেটা আছে। এটা হিউজ এবং এটা অনেক টাইমও লাগবে ইভেন অ্যানালাইসিস করতে আর কি, এত বড় একটা ডেটা সেট। এখন এই জায়গাতে আপনি আসার পরে এটা একটু পড়বেন আর কি, কারণ এটা কি নিয়ে কাজ করে না করে খুব সংক্ষেপে এখানে একটা আইডিয়া দেওয়া থাকে।
যেমন এখানে দেখেন ব্লাড স্যাম্পলস ওয়ার কালেক্টেড ইন ব্লাড টিউবস প্রায় 2485 হিউম্যান ভলেন্টিয়ার্স অ্যান্ড জিন এক্সপ্রেশন প্রোফাইল, মানে লাইক যতটুকু পড়ে বুঝলাম উপরে যে না এটা ঠিক আছে, ব্লাড ব্লাড নিচ্ছে, ব্লাড কালেক্ট করছে, পরে জিন এক্সপ্রেশন ডেটা অ্যানালাইসিস করছে, এতটুকু সহজে বোঝা গেল। আপনি যদি ফাইনালি ডিটারমাইন হন যে এটা নিয়ে কাজ করবেন, আরো পড়বেন ভালো করে, কয়েকবার পড়বেন বোঝা পর্যন্ত এ টু জেড, তাহলে এখন হচ্ছে যে মনে করেন এটা অ্যানালাইজ উইথ জিও2আর এ যাবেন, ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে হোল ডেটা সেটের ইনফরমেশনটা আসবে। তো আমরা হয়তো এটা অ্যানালাইসিস করব না, কারণ এটা এত বড় ডেটা সেট আসলে করলে অনেক টাইম নষ্ট হবে, আমাদের দেখাতে অসুবিধা হবে, বাট আপনি বুঝেন যে আসলে একটা ডেটা সেট কিভাবে সিলেক্ট করবেন এটা বোঝাটা খুবই জরুরি। ওকে, জিনিসটা তো অনেক প্রবলেম করতেছে। ওকে, তাহলে দেখেন যে এখানে পেরিফেরাল ব্লাড মানে কি ধরনের, এটা ব্লাড আর ক্যান্সারের ডেটা। হ্যাঁ, তো আমরা হচ্ছে সার্ভিক্যাল ক্যান্সার লিখে সার্চ করছিলাম, তো এখানে এই পেশেন্টের ক্ষেত্রে আসলে অনেক ধরনের অনেক ক্যান্সারের ডেটা আছে এটার মধ্যে। তো আপনি যে ক্যান্সার নিয়ে কাজ করতে চান শুধু ওইগুলোর অ্যানালাইসিস করলেই হবে আর কি। হ্যাঁ, আর যদি আপনার কাছে ঝামেলা মনে হয় ইউ ক্যান স্কিপ ইট। তাহলে দেখেন যে প্রথমে ব্লাড আর ক্যান্সারের ডেটা আছে, এরপরে ব্রেস্ট ক্যান্সারের ডেটা আছে, হয়তো এরপরে কোলন পলিপস, এবং ডেটা সেটটাও একদম নিউ 2024 এর, এবং এই ডেটা সেট নিয়ে খুব ভালো কাজ করা যেতে পারে আমার কাছে মনে হচ্ছে এত মানে টিল নাও। দেখেন কলোরেক্টালের ডেটা আছে, তারপরে সার্ভিক্যাল ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল, মানে কোন ক্যান্সারের ডেটা নাই আপনি বলেন, সব ধরনের ক্যান্সারের ডেটা আছে, প্রায় 2500 পেশেন্টের ডেটা, এবং এখানে কন্ট্রোল ডেটাও আছে। হ্যাঁ, আহ, যে এদের কোনো ডিজিজ নাই, কিছুই নাই, এবং দেখেন লেখা আছে নো নন ক্যান্সার, কোনো ধরনের ক্যান্সার নাই। তো আপনি এদেরকেই কি করতে পারেন, কম্পেয়ার করতে পারেন কার সাথে, যে কোনো ক্যান্সার পেশেন্টের ডেটার সাথে। তাহলে দেখেন যে আমরা প্রিলিমিনারি যেগুলো থিঙ্ক করতেছিলাম একটা ডেটা সেট নেওয়ার জন্য, তার পুরোপুরি মোটামুটি সবকিছুই এটা মিট করতে পারে। ডেটা সেটটা ভালো, পাবলিকেশন ডেটটাও আপডেটেড, এবং ক্লিয়ারলি বলা আছে কার ক্যান্সার আছে কার নাই। এখানে কিন্তু আমি দেখালাম নিচে হচ্ছে লেখা আছে নো নোন ক্যান্সার, দ্যাট মিনস হচ্ছে ওরা কন্ট্রোল। আর এই ব্লাডার ক্যান্সার যারা, তারা হচ্ছে ডিজিজ গ্রুপ আর কি। তো তাদের এই ব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে কোন কোন জিনগুলো হাইলি এক্সপ্রেসড হচ্ছে অথবা ডাউন রেগুলেটেড হচ্ছে, ডাউন এক্সপ্রেশন হচ্ছে, এটা আপনি বের করতে চান, তাহলে আপনাকে অ্যানালাইজ করতে হবে, কম্পেয়ার করবেন। অথবা দেখেন যদি আপনি জেন্ডার নিয়ে কাজ করেন, এজ নিয়ে কাজ করেন, ফর এক্সাম্পল আপনি ডিজাইন করলেন যে 40 ইয়ার্স এর নিচে যারা আছে তাদের ক্ষেত্রে জিন এক্সপ্রেশনটা কেমন হচ্ছে ব্লাডার ক্যান্সার হলে, আর 40 ইয়ার্স এর আপ হলে কিরকম হচ্ছে, সেটা যদি আপনার স্টাডির ডিজাইন হয় তাহলে আপনি সেটা নিয়ে ওইখানে কাজ করতে পারবেন। অথবা আপনি মেলে কিরকম হচ্ছে, ফিমেলে কিরকম হচ্ছে, জেন্ডারের বেসিসে জিন এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে কিনা, ফিমেলে এক ধরনের জিন এক্সপ্রেসড হচ্ছে, মেলে হচ্ছে, এই ধরনের কোনো প্ল্যান থাকলে সেখানেও কাজ করতে পারেন। ওকে, তো স্টাডি ডিজাইন এগুলো পরের বিষয়, আপনার আগে কাজটা দেখেন। তাহলে হচ্ছে যে আমাদের এখানে আমরা যাব হচ্ছে ডিফাইন গ্রুপে। ডিফাইন গ্রুপে গিয়ে অবশ্যই আগে লিখবেন হচ্ছে টেস্ট। টেস্ট মিন্স, আচ্ছা টেস্ট না লেখা দরকার নেই, আপনার ডিজিজ লিখবেন, অবশ্যই ডিজিজ লিখতে হবে। হ্যাঁ, যদি হচ্ছে কেন লিখবেন এটার প্রশ্ন করেন তাহলে হচ্ছে যে নিচে যাবেন, নিচে গিয়ে হচ্ছে এখানে নিচে না, ফুল ইনস্ট্রাকশন একটা অপশন আছে, দেখেন আপনারা কি পাইছেন, কেউ একটু বলবেন যে ফুল ইনস্ট্রাকশন টপ রাইট কর্নার পাইছেন কিনা, কেউ কি জান নাই, জি ভাই। পাইছেন আপনি? জি ভাইয়া। ওকে, ভেরি গুড। হচ্ছে ফুল ইনস্ট্রাকশনে গিয়ে আপনারা পড়তে পারেন যে এই ডেটাবেসটা কিভাবে কাজ করে। হ্যাঁ, তো ওইখানে লেখা আছে যে অবশ্যই আপনাকে ডিজিজ গ্রুপটা আগে ডিফাইন করতে হবে। ডিজিজ গ্রুপ যদি আগে ডিফাইন করেন এটার মিনিং হবে অ্যানালিসিস করার পরে একটা ভ্যালু আছে লগ এফসি বলা হয়, লগ ফোল্ড চেঞ্জ। লগ ফোল্ড চেঞ্জ দিয়ে বোঝায় যে আপনার এই পার্টিকুলার ক্যান্সার গ্রুপের ক্ষেত্রে জিন এক্সপ্রেশন বেশি হচ্ছে অথবা কম হচ্ছে। যদি হচ্ছে পজিটিভ ভ্যালু আসে লগ এফসির তাহলে বুঝাবে হচ্ছে আপ রেগুলেশন, আর যদি লগ এফসির ভ্যালু হচ্ছে মাইনাস আসে তাহলে বুঝাবে ডাউন রেগুলেশন। তো আগে যদি ডিজিজ গ্রুপ না দেন তাহলে এই কনভেনশনটা উল্টে যাবে, মানে মাইনাস চলে আসবে আপ রেগুলেশনের জন্য আর প্লাস চলে আসবে ডাউন রেগুলেশনের জন্য। এই জন্য ডিজিজ গ্রুপটা আগে ডিফাইন করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ,
তো যারা আরো বেশি এটা নিয়ে দেখতে চান তারা ফুল ইনস্ট্রাকশনে গিয়ে দেখবেন। তাহলে ডিজিজ ডিফাইন করলাম আমি, এরপরে হচ্ছে কন্ট্রোল লিখবো। আপনারা করতে পারেন আমার সাথে। তাহলে কন্ট্রোল করলাম, আমার ডিফাইন করা শেষ। তাহলে কি করব, এবার হচ্ছে সিলেক্ট করব। তাহলে আমার ব্লাডার ক্যান্সার আমি হচ্ছে খুব কম নিব, 5টা ডেটা নিব আর কি, 5টা মানে পেশেন্টের ডেটা নিব এই এটাকে অ্যানালাইসিসটাকে হালকা করার জন্য। তাহলে হচ্ছে দেখেন এটা অনেকভাবে সিলেক্ট করা যায়। এখানে আপনি কার্সরটা রাখবেন, রাখার পরে হচ্ছে শিফট প্রেস করতে পারেন, করে হচ্ছে যেখান পর্যন্ত সিলেক্ট করবেন ওখানে গিয়ে ছেড়ে দিবেন, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। অথবা কন্ট্রোল টিপে একটা একটা করে সিলেক্ট করতে পারেন। তাহলে দেখেন এগুলো হচ্ছে ব্লাডার ক্যান্সারের ডেটা। তাহলে আমি এখানে বলেন তো কেউ একজন ডিজিজে ক্লিক করব না কন্ট্রোলে ক্লিক করব? কেউ কি বলবেন একটু? যে আমি হচ্ছে ক্যান্সার পেশেন্টের ডেটা ডিজিজ। সিলেক্ট করলাম, তাহলে আমি অবশ্যই হচ্ছে, জি থ্যাংক ইউ, ডিজিজে ক্লিক করব। ওকে, আপনারা একটু কথা বলবেন, অসুবিধা কি? আমরাই তো। ওকে, তাহলে এবার আমাদের হচ্ছে কন্ট্রোল ডেটাতে যেতে হবে আমাদের। তো কন্ট্রোল ডেটা হয়তোবা এখানে আপনারা অনেক নিচে যাই আমি একটু। এখানে কিন্তু কন্ট্রোল ডেটা হচ্ছে কি কোনো ধরনের, এগুলো হচ্ছে র্যান্ডমলি আমি কয়েকটা সিলেক্ট করলাম। 9 9 হইছে, আর আরো 2টা দিলাম। এটা যে 11 মানে সমান সমান হইতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ? আমি হচ্ছে এমনিতেই এভেইলেবল আছে দেখে দিলাম আরকি। তাহলে আমাদের 11 পেশেন্টের ডেটা আছে ডিজিজ গ্রুপের, এবং 11 পেশেন্টের ডেটা আছে যাদের কোনো ডিজিজ নাই। তাহলে এটা আমাদের ডিফাইন করা কমপ্লিট। আমরা হচ্ছে এনালাইজ এ ক্লিক করব, তাহলেই হবে। এই পর্যন্ত কে বুঝেন নাই বলেন? স্যার এটা কি রেকর্ডিং হচ্ছে আমাদের সেশনটা? জি স্যার। আচ্ছা, ওকে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এই যে এনালাইজ এ ক্লিক করার পরে আমাদের হচ্ছে এখানে একটা টেবিল আসবে আরকি। এই টেবিলটাই মূলত এখানে কন্ট্রোল ডাটাটা কিভাবে সিলেক্ট করা হয়েছে এটা আমি বুঝতে পারতেছি না। ওকে, কন্ট্রোল ডেটাটা কিভাবে ওই যে ডিজিজ যেভাবে করলাম, মানে আমরা ওই যে একটা কলামে দেখেন লেখা আছে যে নো নোন ক্যান্সার লেখা আছে, তার মানে কি ওটা কন্ট্রোল ডেটা না? এটুকু বুঝছেন কিনা? আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি একটু ব্যাকে যাচ্ছি, আপনাকে দেখাচ্ছি, হ্যাঁ? আ আ Okay. আমি ওখানে ফিরে আসবো। যেহেতু এটা চলে আসছে, এটা আমরা একটু শেষ করে নেই। পরে হচ্ছে আমি ওখানে আসতেছি আবার। তাহলে হচ্ছে কি এনালাইজ এ ক্লিক করার পরে একটু ওয়েট করলে এটা হচ্ছে আপনার ডিফারেনশিয়াল এক্সপ্রেস জিন হবে, আর প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। আ চলার পরে হচ্ছে এই এনালাইসিসটা তারা করে দিবে আরকি রেডিমেড। তো এটা হচ্ছে ১ম এ ভিজুয়ালাইজেশন গুলো গুরুত্বপূর্ণ। ভিজুয়ালাইজেশন এর এখানে হচ্ছে যদি ক্লিক করি, এটা হচ্ছে সবচেয়ে, এটাকে ভলকানো প্লট বলা হয়, হ্যাঁ? তো এই ভলকানো প্লট হচ্ছে আপনার বুঝায় যে এখানে দেখেন আমি বলতেছিলাম যে লগ টু ফোল্ড চেঞ্জ দিয়ে বুঝাই যে আপ রেগুলেশন আর ডাউন রেগুলেশন। ইউজুয়ালি কনভেনশন ওয়ে হচ্ছে, এটা কোনো ফিক্সড ওয়ে নাই, তবে সাধারণত যেটা হচ্ছে প্র্যাকটিস হয় সেটা হচ্ছে যে 1 এর চাইতে যদি log fc এর ভ্যালু বড় হয়, এটা আপনারা লিখে নেন সবাই, এভরিওয়ান, যে log fc এর ভ্যালু যদি হচ্ছে 1 এর চাইতে বড় হয় তাহলে এটাকে আপ রেগুলেটেড জিন বলা হয়। আর যদি -1 এর চাইতে ছোট হয় তাহলে এটাকে ডাউন রেগুলেটেড জিন বলা হয়। ওকে? এটা হচ্ছে ইন জেনারেল। তবে আপনার এর উপর ডিপেন্ড করে এটা অনেক সময় থ্রেশহোল্ডটাকে বাড়ানো হয়। আরো রোবাস্ট জিন বের করার জন্য আরকি। অনেক সময় 2 ধরা হয়, -2 ধরা হয়, এরকম। তো আপনি আপাতত প্রিলিমিনারিতেই জেনে রাখেন 1 এর চাইতে বেশি হলে আপ রেগুলেটেড, আর -1 এর চাইতে ছোট হলে ডাউন রেগুলেটেড। এবং অবশ্যই পি অ্যাডজাস্টেড ভ্যালু, হ্যাঁ? আপনারা তো সিএসসির যারা স্টুডেন্ট আছে তারা এগুলো আরো ভালো বোঝার কথা আমাদের চাইতে। সেটা হচ্ছে যে আমাদের স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্স বোঝার জন্য আমরা পি ভ্যালু এবং পি অ্যাডজাস্টেড ভ্যালু ব্যবহার করি, এবং পি ভ্যালুর চাইতে পি অ্যাডজাস্টেড ভ্যালুটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট এবং অ্যাকুরেট, এবং আপনার ফলস ডিসকভারি যেন না হয় এটাকে প্রিভেন্ট করার জন্য আপনাদের পি অ্যাডজাস্টেড ভ্যালুটাকে ফোকাস দিতে হবে, মোর ফোকাস দিতে হবে। এখন এটা দেখেন যে পি অ্যাডজাস্টেড ভ্যালু লেখা আছে 0.05। এটা আমরা ইউজুয়ালি হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল 95% ধরি। সেখান থেকে পি এর ভ্যালুটা আসে হচ্ছে 0. মানে 5% কে আপনার ওইখান থেকে আসে 0.5
কে 100 দিয়ে ভাগ করলে 0.05 আর কি। তো এটাই হচ্ছে মিনিমাম আমাদের সিগনিফিক্যান্স লেভেল। 0.05 এর চেয়ে যদি ছোট না হয় পি অ্যাডজাস্টেড ভ্যালুর মান, তাহলে আপনি ওটাকে সিগনিফিক্যান্টলি এক্সপ্রেসড বা ডিফারেন্সিয়ালি এক্সপ্রেস জিন বলতে পারবেন না। এই দুইটা কথা আপনারা না বুঝলে আমাকে রিপিট করতে বলেন কাইন্ডলি, কারণ আলটিমেটলি এই দুইটা কথা যদি না বুঝেন পরের কিছু আবিজাবি অনেক কিছু মাথায় ঢুকবে না। এবং পুরো পেপারে যে আপনাদেরকে হয়তো বা পেপার পড়তে দেওয়া হবে, স্যারের হচ্ছে অনেকগুলো পেপার আছে, সেই পেপারগুলো মানে মাথায় ঢুকবে না এই জিনিসগুলো যদি ক্লিয়ার না থাকেন। তাহলে পি অ্যাডজাস্টেড ভ্যালু অবশ্যই আমাকে 0.05 এর চেয়ে ছোট হবে। অনেক সময় অনেক স্টাডিতে এটাকে 0.01 ও ধরা হয়। তো যত বেশি পি অ্যাডজাস্টেড ভ্যালু ছোট, ওইটা আর কি সিগনিফিক্যান্স লেভেলটা আরো বেড়ে যায় আর কি। তো আমরা সাধারণত 0.05 ধরেই কাজটা করতে পারি চাইলে। এতটুকু বুঝছেন কিনা? কেউ একটু কনফার্মেশন দিবেন বা কোনো কোশ্চেন থাকলে করবেন, করতে পারেন। বুঝছেন আপনারা? একটু তাড়াতাড়ি রেসপন্স করেন। জি, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। হচ্ছে আমরা এবং এই যে রেড কালার দিয়ে আমরা আপ বুঝাই এবং হচ্ছে এই ব্লু কালার দিয়ে ডাউন রেগুলেটেড জিন বুঝাই। তো এখানে এই গ্রাফগুলো আসলে এতটা ভালো হচ্ছে গ্রাফ এখানে মানে জেনারেট হয় না। আমি আর আর এ তৈরি করা একটা গ্রাফ হচ্ছে দেখাই, যেটা হচ্ছে এই যে এটা। আপনারা দেখতে পাচ্ছেন না এই গ্রাফটা? জি, জি। দেখতে পাচ্ছি। ওকে, এই গ্রাফটা কিন্তু আলটিমেটলি আপনাদেরকে যে গ্রাফটা এতক্ষণ দেখাচ্ছিলাম সেই গ্রাফটাই কিন্তু, হ্যাঁ? তো এটা হচ্ছে আর এ তৈরি করা আর কি, এবং খুব সুন্দর করে দেখেন এখানে যে ক্রস বার ব্যবহার করা হয়েছে, 1 এর এই দিকগুলোকে আলাদা করে দিচ্ছি আর হচ্ছে -1 এর এগুলোকে আলাদা করে দিচ্ছি, এবং মাঝে হচ্ছে অ্যাশ কালার যেটা, এটা হচ্ছে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। তো এইটা দিয়ে বোঝাচ্ছে যে আপনার আপরেগুলেটেড জিন রেড কালার, এবং এটা হচ্ছে ২টা ক্রাইটেরিয়াকে ফুলফিল করে। মানে এদের ক্ষেত্রে পি অ্যাডজাস্টেড ভ্যালুর মান 0.05 এর চাইতে ছোট হয় এবং একই সাথে লগ এফসির ভ্যালু ১ এর চাইতে বড় হয় এই রেড গুলোর ক্ষেত্রে। আর ব্লু গুলোর ক্ষেত্রে তার মানে রেড গুলো আপরেগুলেটেড। তাহলে আপরেগুলেটেড ডেফিনিশনটা আপনারা বুঝছেন কিনা? আপরেগুলেটেড এর ডেফিনিশন হচ্ছে যে জিনের লগ এফসির ভ্যালু ১ এর চাইতে বড় এবং 0 মানে একই সাথে, হ্যাঁ? একটা হলে হবে না। একই সাথে তার পি অ্যাডজাস্টেড ভ্যালুর মান হচ্ছে 0.05 এর চাইতে ছোট। আর যেটা ডাউন রেগুলেটেড জিন, সেটার ক্ষেত্রে লগ এফসির ভ্যালু -1 এর চাইতে ছোট আর পি অ্যাডজাস্টেড ভ্যালু হচ্ছে 0.05 এর চাইতে ছোট অবশ্যই। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা হচ্ছে আপ রেগুলেটেড, ডাউন রেগুলেটেড হচ্ছে করি। এর বাইরে যারা পড়ে তাদেরকে বলি আমরা নট সিগনিফিক্যান্ট। ওকে, চলেন ব্যাক করি এবার। তাহলে এইগুলো হচ্ছে আপনারা, আচ্ছা ভলকানো প্লটটা বুঝছেন? কিভাবে ভলকানো প্লট বুঝতে হয়? ভলকানো প্লট আলটিমেটলি আপনাকে খুব সহজে বুঝায় দিচ্ছে যে এই ডেটা সেট অ্যানালাইসিস করার পরে আপ রেগুলেটেড জিন কিরকম হতে পারে আর মানে কিরকম সংখ্যা হতে পারে, আর ডাউন রেগুলেটেড কিরকম সংখ্যা হতে পারে। দেখেন যতগুলো ডট আছে ততগুলো জিন এখানে। ওকে, আমি সহজ করে বলার চেষ্টা করছি। আপনারা না বুঝলে হচ্ছে একটু বলবেন। আপনারা তো কথাই বলতে চান না। ওকে, বাই দ্য ওয়ে আমাদের এই যে টেবিলটা, এই টেবিলটা আমরা ১ম এ অনেকগুলো আননেসেসারি কলাম আছে যেগুলোকে আমরা ডিলিট করব। এটা করার জন্য সিলেক্ট কলামে ক্লিক করব আমরা। সিলেক্ট কলামে ক্লিক করার পরে আমাদের টি স্ট্যাটিস্টিক্স, বি ভ্যালু, লগ এফসি লাগবে, পি ভ্যালু লাগবে, অ্যাডজাস্টেড পি ভ্যালু লাগবে। এগুলো টিক মার্ক থাকবে। আপনারা চাইলে জিন টাইটেল রাখতে পারেন, নাও রাখতে পারেন। জিন টাইটেল মিন্স জিনের ফুল ফর্ম আপাতত প্রয়োজন নাই। জিনের হচ্ছে সিম্বলটা থাকলেই হবে। এটা করার পরে এই ৪ টা অপশন রাখার পরে ক্লিক করার পরে অনেক সময় জিন আইডিটা লাগতে পারে, বাট গুরুত্বপূর্ণ না আসলে। বাট যদি আপনি মনে করেন লাগবে আপনার, জিন আইডির উপরে ক্লিক করবেন, তারপর এখানে সেটের উপরে ক্লিক করবেন। দেখেন টেবিলটা হচ্ছে অটোমেটিক কিন্তু চলে গেছে ওইগুলো। এবার হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ইগুলো আছে, এবার আপনি এটাকে ডাউনলোড করবেন। ওকে, এটা ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। হোপফুলি এতটুকু বুঝছেন। না বুঝলে আপনারা অবশ্যই বলবেন। এটা হচ্ছে একটু টাইম লাগবে, কয়েক সেকেন্ড ডাউনলোড হতে। তবে একজন বলতেছিল যে কিভাবে করলাম, আমরা একটু এটা দেখে আসি। আচ্ছা, খুব বেশি মনে হয় ব্যাকে চলে গেলাম কিনা, সরি। আমাদের ডেটা সেটটা এখনো ডাউনলোড হয় নাই, টেবিলটা একটু আরো কয়েক সেকেন্ড টাইম লাগতে পারে। আচ্ছা, বাই দ্য ওয়ে আপনাদের কি বোরিং লাগতেছে?
না। আচ্ছা, জি না। ওকে, থ্যাংক ইউ। আহ, আমাদের এই যে দেখেন, যিনি প্রশ্ন করছিলেন, এটা খুবই ভালো দিক যে উনি সাহস করে বলতেছেন, আপনারা কেউ বাকিরা বলতেছেন না। প্রবলেম তো হওয়ার কথাই, এটাই স্বাভাবিক। দেখেন আমি কিন্তু এখানে আহ, আমি আহ, কন্ট্রোল খুঁজে পেয়েছি, কিন্তু যখন আমি হুম হুম সিলেক্ট করে 12টা স্যাম্পল নিয়েছি, দেন অ্যানালাইজ করার পর আমার ইরর আসছে। ডিজিজ ওকে, আমার 14টা নেওয়া হয়েছিল। আচ্ছা, 14টা 12টা এগুলোর কোনো ম্যাটার করে না। হ্যাঁ, আপনি যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই হবে। আমাদের হলো আপনি দেখলেন তাই না, আপনারও হবে। হ্যাঁ, আপনি যেটা করবেন আরেকবার হচ্ছে এটা আরেকবার ট্রাই করবেন, তাহলেই হবে। হ্যাঁ, তাহলে এই যে আপনি যেটা যেহেতু বলতেছেন অলরেডি পাইছেন, এটা হচ্ছে আমাদের এখানে এই যে এই যে নিচে আছে আমাদের কন্ট্রোল গুলো। তাহলে আপনারা এই যেভাবে ক্লিক করবেন, কন্ট্রোল অথবা শিফট দিয়ে জি জি, হচ্ছে আমি সিলেক্ট করবেন। পেয়েছি। এই যে, ওকে, আমরা ৮টা সিলেক্ট করলাম জি জি। নতুন। হ্যাঁ, তাহলে সবার জন্য এটা আরেকবার হলো দেখানো যে কন্ট্রোল দেখেন আগে ছিল ১১টা, এখন হয়েছে ১৯টা, কারণ আমি নতুন ৮টা স্যাম্পলস হচ্ছে কন্ট্রোলে দিছি। ওকে, আপনি কি ক্লিয়ার হতে পারছেন এবার? তাহলে আপনি জি জি, বলতেছেন ক্লিয়ার ইরর হতে দেখাচ্ছে পেরেছি। তাই না? ইরর দেখাবে না, আপনি হ্যাঁ, আমি আরেকবার ট্রাই আবার করবেন। অ্যানালাইজ দিয়েছি, এখন প্রসেসিং হচ্ছে। ওকে, আপনার হবে। আপনি যদি না হয় আমাদেরকে জানাবেন, ঠিক আছে? আমরা আছি আর জি হচ্ছে। অবশ্যই। ওকে, তাহলে আমাদের এই যে দেখেন টেবিলটা ডাউনলোড হয়েছে। আমরা টেবিলটা এখানে আছি, টেবিলটা এখানে আমরা কপি করে এক্সেলে নিব। তাহলে একটু সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে কন্ট্রোল এ দিবেন, দিলে হচ্ছে একবারে পুরোটা সিলেক্ট হবে। কন্ট্রোল সি দিবেন, কপি করবেন, একটা এক্সেলের ফাইল ওপেন করবেন, করে হচ্ছে অনেক সময় এটা একবার পেস্ট করলে হয়ে যায়, অনেক সময় হয় না। দেখি আমরা লাকি কিনা। ওকে, হয়েছে। আমাদের প্রত্যেকটা কলমে আলাদা আলাদা ভাবে ডেটা নিয়ে নিচ্ছে অটোমেটিক। আমাদের পেস্ট স্পেশাল একটা অপশন আছে, ওটা অনেক সময় ইউজ করতে হয়, ওটা আপাতত লাগবে না। যদি কারো লাগে বা এরকম না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ইউটিউবের হেল্প নিয়ে এটা দেখে নিতে পারবেন। ওকে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখন দেখেন এই ডেটাটা মানে অতটা ভালো অবস্থায় নাই। এটাকে একটু প্রসেসিং করে নিতে হবে। হ্যাঁ? প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ফাঁকা মানে যেগুলোর জিন নাই যাদের তাদেরকে দিয়ে আমাদের কাজ আছে কোনো? কারণ আমরা তো চাইতেছি জিন বাইর করতে। তাহলে আমরা পুরা টেবিলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে হচ্ছে দেখেন সর্ট অ্যান্ড ফিল্টার, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে কি ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। আমি জানি এগুলো আপনারা পারেন, আমি একটু দ্রুত দেখাচ্ছি। কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন। তো এটা দেখেন এখানে করলে অটোমেটিক ডেটটা চলে আসে। এটা বাই ডিফল্ট কেন জানি না আসলে। আহ, এটা আপনারা আনসিলেক্ট করে দিবেন, তারপরে ব্ল্যাঙ্কসটাকে উঠায় দিবেন টিক মার্ক, তাইলে আপনাদের ব্ল্যাঙ্ক যেইগুলো ছিল সেগুলো চলে যাবে। চলে গেছে তাই না? এতটুকু বুঝছেন? জি তারপরে হচ্ছে দেখেন আমাদের কোনো ব্ল্যাঙ্কস নাই, তার মানে কোনো সেল নাই। এরপরে কিছু জিন থাকে এরকম ঝামেলা করে, অনেকগুলো স্ল্যাশ দিয়ে দিয়ে অনেকগুলো জিন থাকে। তো এই জিনগুলা এভাবে রাখা যাবে না, একটা সেলের ভেতরে একটা জিনই থাকতে হবে। তো আপনারা এখানে অনেকগুলো কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে কি যে এই প্রথম অংশগুলো হচ্ছে কপি করে নেবেন, কপি করে হচ্ছে নতুন একটা রো হচ্ছে জেনারেট করবেন। এই যে ইনসার্টে গিয়ে ইনসার্ট রো করে হচ্ছে প্রথম এই আগের ভ্যালুগুলোকে ঠিক রেখে এই জিনটাকে কপি করে পেস্ট করে দিতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে আসলে জিনের এত কম পড়ে নাই, লাইক এখানে আমাদের প্রায় 25,000 জিন আছে এই লিস্টে। তো কিছু জিন বাদ হয়ে গেলে অসুবিধা নাই হোপফুলি, বাট এটা আসলে অনেক স্ট্র্যাটেজি, অনেকের অনেক রকম প্ল্যান থাকে। কেউ জিন বাদ দিতে চায় না, কেউ হচ্ছে বাদ দেয়। তো আমি বাদ দেওয়াটাকে সহজ মনে করি, সেটাই আমি বলতেছি। তাহলে এই যে এগুলো যদি একটা একটা করে যেভাবে বাদ দিতে যান না, বছর শেষ হয়ে যাবে আপনার। আপনাকে একটা ব্যবহার করতে হবে ডিলিমিটেড অপশন। এই রোটাকে হচ্ছে সিলেক্ট সরি কলামটাকে সিলেক্ট করবেন, ডেটাতে যাবেন, ডেটাতে গিয়ে হচ্ছে টেক্সট টু কলাম, টেক্সট টু কলামে গিয়ে ডিলিমিটেড থাকবে। আপনি নেক্সট ক্লিক করবেন, করে আপনার দেখেন ডিলিমিটেড কি দিয়ে, স্ল্যাশ দিয়ে না? আপনি হচ্ছে এখানে দেখেন স্ল্যাশ কি অপশন আছে? নাই। তাহলে এই আদারের ঘরে আপনি হচ্ছে করে দিবেন, স্ল্যাশ অপশনটা দিয়ে দিবেন একবার। দিছি আমি। দিয়ে নেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পরে ফিনিশ দিয়ে দিবেন। ওকে, এটা বুঝতে পারছি আমি। এই পাশে ডেটার কারণে এটা হচ্ছিল না, এই পাশে কলাম থাকার কারণে
ওরা যে সেপারেট করবে তারা প্লেস পাচ্ছিল না, এই জন্য এই অপশনটা দেখাচ্ছিল। তো আমি হচ্ছে ওই কলামটাকে ওইটা ওকে ক্লিক করার সাথে সাথে ওই কলামটাও চলে গেছে। ওই কলামটা আমাদের প্রয়োজনও ছিল না, এটা ছিল জিন আইডি। জিন আইডি আমাদের এখন এই স্টেজে গুরুত্বপূর্ণ না। যদি আপনার ইম্পর্টেন্ট হয় তাহলে আপনাকে এটা সরাই রাখতে হবে, এনাফ স্পেস দিতে হবে, দিয়ে হচ্ছে আপনাকে এটা করতে হবে। তাহলে দেখেন যে যে জিনগুলো হচ্ছে স্ল্যাশ দিয়েছিল এই জিনগুলো সেপারেটেড হয়ে গেছে, এগুলো বাদ, এগুলো আমাদের কাজ নাই। আমাদের এই হচ্ছে জিন। এখন জিন রেডি, এখন আমাদের কি করতে হবে কেউ বলতে পারেন? দেখি আপনাদের একটু আইডিয়া কতটুকু হয়েছে। এখন আমরা কি করতে পারি? যদি আমরা ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিন বের করতে হয় কি করতে হবে আমাদের? আমরা কিন্তু ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিন পেয়ে গেছি অলরেডি, তো বলবেন একটু ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিন কি পেয়ে গেছি না কিছু করতে হবে? কেউ কিছু বলেন, ভুল হোক রাইট হোক ইট ডাজেন্ট ম্যাটার। আমরা তো আসলে একটা ইন্টারেক্টিভ সেশন নিতেছি। নাম্বারটা কি যে -1 এই নাম্বারগুলা? ওকে, মানে এটা কি মানে আপনি কি কিছু জানতে চাচ্ছেন না মানে কিছু বলতেছেন আমি বুঝি নাই, একটু মানে এই ক্লিয়ারলি বলেন। নাম্বারগুলো দিয়ে কি ডিফারেন্সিয়েট জিন ডিটারমাইন করা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এই নাম্বারগুলো দিয়েই আমরা আসলে ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিন মানে বুঝতে হবে আমাদের। এই কলাম এবং এই কলাম, তিনটা কলামই আমাদের লাগবে। দুইটা কলাম দিয়ে হয়, পি ভ্যালুর কলামটা ইগনোর করলে হবে, কারণ পি ভ্যালু যে সিগনিফিক্যান্ট হয় যে ক্ষেত্রে পি অ্যাডজাস্টেড ভ্যালুর সিগনিফিক্যান্ট হবেই আর কি। তো আপনারা দেখেন মূলত আমরা তিনটা কলামেই ফোকাস করি আপাতত, যেহেতু আমরা একেবারে প্রিলিমিনারি স্টেজে আছি সবাই। তাহলে আমাদের এখন পর্যন্ত যে জিনগুলো পাইছি এগুলো আমাদের ডিফারেন্সিয়ালি এক্সপ্রেস জিন না। ডিফারেন্সিয়ালি এক্সপ্রেস জিন যদি হতে হয় তাহলে আমি দুইটা কন্ডিশন বলছিলাম, একটা হচ্ছে লগ এফ, একটা হচ্ছে আপ রেগুলেটেড আর একটা হচ্ছে ডাউন রেগুলেটেড। আপ রেগুলেটেড হচ্ছে লগ এফসির ভ্যালু, আমি আমি রিপিট করছি আপনাদের এটা মেমোরাইজ করার জন্য। লগ এফসির ভ্যালু যদি একের চাইতে বড় হয় এবং পি অ্যাডজাস্টেড এর ভ্যালু হচ্ছে 0.05 এর ছোট হয় তাহলে আমরা আপ রেগুলেটেড বলি, এবং আপ রেগুলেটেড দ্যাট মিন্স ও ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিন। আর যদি -1 এর চেয়ে ছোট হয় আর 0. পি অ্যাডজাস্টেড এর ভ্যালু যদি 0.05 এর চেয়ে ছোট হয় তাহলে সেটা ডাউন রেগুলেটেড জিন, এন্ড অবভিয়াসলি দে আর ডিফারেন্সিয়ালি এক্সপ্রেস জিনস। আপনারা কি বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে এইবার ফিল্টার অ্যাপ্লাই করতে হবে যে আমরা চাই লগ এফসির ভ্যালু তাদেরই থাকুক এই কলামে যাদের একের চাইতে বড় অথবা -1 এর চাইতে ছোট। এটার বাইরে আমরা বাকিদেরকে বাদ দিয়ে দিব। বাকিদেরকে যদি বাদ দিতে হয় তাহলে আমরা কি করতে হবে? এই যে এখানে দেখেন নাম্বার ফিল্টার্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে কোনো একটা নিতে পারেন। ফর এক্সাম্পল গ্রেটার দেন নিলেন, কারণ আমাদের একের চাইতে বড় দরকার, তাহলে গ্রেটার দেন কত? 1। অর একই সাথে আমরা চাচ্ছি ইজ লেস দেন -1। এটা বুঝছেন কিনা আপনারা একটু বলেন তো, এইটা কেন দিছি? জি, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমরা, আচ্ছা এখানে এন্ডে কিন্তু দেওয়া যাবে না, হ্যাঁ ওরে দিতে হবে, কারণ আমাদের দুইটাই দরকার, একের চেয়ে বড়ও দরকার, -1 এর চেয়ে ছোটও দরকার। তাহলে হচ্ছে যে আমাদের এটা করার পরে ওকেতে ক্লিক করব। আচ্ছা আমাদের পার্টিসিপেন্ট অনেক কমতেছে, আমাদের মনে হয় অনেক বেশি লেট হয়েছে কিনা। আচ্ছা আমরা দ্রুত যাওয়ার চেষ্টা করছি যতটুকু কভার করা যায়। তাহলে হচ্ছে যে আমাদের দেখেন এই কলামে এখন হচ্ছে একের চেয়ে বড় আর -1 এর চেয়ে ছোট, এছাড়া আর কেউ নাই। এরপরে আমরা একই কাজ করব, পি অ্যাডজাস্টেড ভ্যালুর উপরে নাম্বার ফিল্টারে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে লেস দেন দেন, কারণ আমাদের লেস দেন দরকার। লেস দেন কত? 0.05। এইখানে পরের রাতে যেহেতু কিছু নাই, অ্যান্ড অর যেটাই সিলেক্ট করা থাকুক কোনো ম্যাটার করে না, কারণ আমাদের এখানে কোনো আমরা ফিল্টার ক্রাইটেরিয়া দিচ্ছি না। তাইলে আমাদের এটা দেওয়ার পরে আমাদের হয়ে গেছে। 0.05 এর ছোট ছাড়া কেউই নাই এখানে। আপনারা কি বুঝতে পারছেন এতটুকু? তাহলে এই জিনগুলোই হচ্ছে আমাদের এখন যে লিস্টে জিনগুলো আছে, আমরা দেখি চলেন আসলে কতগুলো জিন আছে। প্রায় 627টা জিন আছে, 627 জিন আছে। এই জিনগুলোই আমাদের হচ্ছে ডিফারেন্সিয়ালি এক্সপ্রেস জিন। তাহলে চলেন এবার দেখি কে আপ রেগুলেটেড কে ডাউন রেগুলেটেড। তাহলে আমরা কি করবেন? লগ এফসির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই কলামটা সিলেক্ট করলেন, করার পরে ফিল্টারের এই অপশনে ক্লিক করবেন। এরপরে হচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট অর লার্জেস্ট টু স্মলেস্ট কিছু একটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে শর্ট নো, আচ্ছা অসুবিধা নাই।
এই যে দেখেন 2 এর এগুলো হচ্ছে উপরে চলে গেছে। তাহলে আপনি কি করবেন? এখান দিয়ে হচ্ছে সিলেক্ট করবেন, নিচে যাবেন, নিচে যাবেন, নিচে যাবেন। দেখেন -1 আসার আগ পর্যন্ত কতদূর যাওয়া যায়। যেতে থাকবেন। এই যে -1 চলে আসছে log FC-র ভ্যালু। তাহলে এই যে এই পর্যন্ত জিনগুলো হচ্ছে আমাদের আপ রেগুলেটেড জিন। তাহলে আপনি আরেকটা নতুন এক্সেল খুলেন। খোলার পরে হচ্ছে এখানে পেস্ট করলেন। পরে এখানে লিখে দিলেন আপ রেগুলেটেড জিন। তারপরে একই কাজ আপনারা চাইলে করতে পারেন হচ্ছে তার ক্ষেত্রে ডাউন রেগুলেটেড এর ক্ষেত্রে। তাহলে এই যে জিনগুলো পাইলাম, এই জিনগুলোই আমাদের আপ রেগুলেটেড জিন। তাহলে আমরা চাইলে একই কাজ হচ্ছে ডাউন রেগুলেটেড জিনের জন্য করতে পারি। এটা করে আপনাদের হয়তো ফার্দার কাজে লাগবে, করে রেখে দিলেন। অনেক অ্যানালাইসিসে লাগবে আপ রেগুলেটেড জিন, ডাউন রেগুলেটেড জিন। এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু দ্রুত বলবেন। আরো কোনো প্রশ্ন নাই? বুঝতে পারতেছেন আপনারা? কথা বলেন না কেন? কথা বলেন, অসুবিধা কি? জি জি, বুঝতে পারতেছি। ওকে, ডাউন রেগুলেটেড জিন আমরা পেলাম। তাহলে আমাদের এই যে অ্যানালাইসিসে ছিল, তাহলে আমরা দেখেন কতটুকু কভার করলাম। তাহলে আমরা প্রথমে ডাটা সেট সিলেক্ট করলাম, ডাটা সেটটাকে অ্যানালাইসিস করলাম, করে আমরা হচ্ছে ওকে, এরপরে আমরা যেটা দেখতে পারি যে চাইলে আমরা এই যে জিনগুলো পাইলাম, এই জিনগুলোর কাজ কি? কাজ হচ্ছে যে এই জিনগুলো কোন প্যাথওয়েতে কাজ করে সেটাকে আমরা বের করতে চাই। এজন্য আমরা এটাকে বলছি হচ্ছে ফাংশনাল এনরিচমেন্ট অ্যানালাইসিস। তাহলে আরেকটা কথা বলে রাখি, যদি একাধিক ডিজিজ হয় অথবা একাধিক ডেটা সেট থাকে, তাহলে আমরা একইভাবে অ্যানালাইসিস করব। করার পরে হচ্ছে ইউজুয়ালি অনেক টেকনিক আছে আপনি কোন জিনগুলো নিয়ে মানে ফার্দার মুভ করবেন। তো সাধারণত আমরা কমন জিন নিয়ে করি, হ্যাঁ? তো এই কমন জিন বের করার জন্য আমাদের আরেকটা টুল আছে। এই টুলটা আপনারা হচ্ছে আমরা অনেকদিন ধরে এটা ইউজ করি। অনেক টুলই ব্যবহার করা যায়। আপনারা জাস্ট নামটা আমি দেখায় দিচ্ছি। জেভেন নামে একটা অপশন আছে, মানে টুল আছে। এই টুলে গিয়ে একাধিক ডেটা সেটের উপরে আপনারা হচ্ছে কিভাবে কমন জিন বের করবেন সেটা বের করতে পারবেন। এখানে যান, ক্লিক করবেন জেভেনের উপরে, এক্সাম্পল অপশন ক্লিক করবেন। এক্সাম্পলে ক্লিক করলে আপনারা একটা ভেন ডায়াগ্রাম দেখেন না? যে ওই যে একটু আগে যখন স্যার হচ্ছে পেপারে দেখাচ্ছিলেন যে ভেন ডায়াগ্রাম কিভাবে জেনারেট করে, আপনারা চাইলে এটা দিয়ে করতে পারেন। তাহলে এখানে এই যে লিস্ট 1, এখানে আপনি জিও ডেটা সেট হচ্ছে মনে করেন 120 দিয়ে দিলেন, তার জিনগুলো দিয়ে দিবেন এখানে। এখানে আরেকটা ডেটা সেট আপনার কাছে আছে, সেটা হচ্ছে জিও মনে করেন 121, তাহলে আপনি তার জিনগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কি করবেন? এখানে দিলে চলে আসবে। চলেন আমরা দেখি কিভাবে দিব। মনে করেন এই জিনগুলো হচ্ছে একটা ডেটা সেটের, আপনি কপি করলেন, কপি করে আমি এখানে একই ডেটা সেটের না, এরা কিন্তু একই ডেটা সেটের, হ্যাঁ? আমি কিন্তু এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু বুঝতে হবে। এটা কিন্তু আপনাদের রিয়েল এক্সাম্পল না। তাহলে আমি হচ্ছে মনে করেন এরা দুইটা ডেটা সেটের জিন, আমরা হচ্ছে এখানে পেস্ট করলাম, পেস্ট করে ক্লিক করলেই দেখেন, দেখছেন 0 আসছে। তো এরা আপ রেগুলেটেড, এরা ডাউন রেগুলেটেড। তো এদের মধ্যে কমন হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ এরা একই ডেটা সেটের আপ অ্যান্ড ডাউন, এদের মধ্যে কমন আসবে না, এটাই স্বাভাবিক। বাট আপনাদের একাধিক ডেটা সেট যদি হয় তাহলে কমন জিন আসতে পারে। কমন জিন যদি আসতেই হয় আপনার অ্যানালাইসিস অনুযায়ী, তাহলে আপনাকে ডেটা সেট চেঞ্জ করতে হবে। ডেটা সেট চেঞ্জ করে আপনাকে দেখতে হবে যে কোন 2টা ডেটা সেট, কোন 3টা ডেটা সেট নিলে কমন জিন আসতেছে। যদি আপনার স্টাডির প্ল্যান থাকে যে কমন জিন নিয়ে সামনে মুভ করতে হবে, তাহলে হচ্ছে যে আপনাদের মনে করেন এখন পর্যন্ত আমি যেটা কনক্লুশনে আসলাম যে এ লিস্ট অফ জিনস আপনার হাতে আছে আর কি, তাই না? তাহলে এই লিস্ট অফ জিনস পার্টিকুলার একটা রিসার্চ ইন্টারেস্টকে কোড করে। তাহলে এই ফর এক্সাম্পল আপনারা ব্লাডার ক্যান্সারের ডেটাগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করছিলাম, আপনাদেরকে দেখালাম যেটা। তাহলে এই ব্লাডার ক্যান্সারের এই জিনগুলোর রোল কি? আমি আবার বলি কথাটা, এই জিনগুলা ডিফারেন্সিয়ালি এক্সপ্রেস জিন ইন ব্লাডার ক্যান্সার। তাহলে এই জিনগুলার রোল কি ব্লাডার ক্যান্সারের, এটা যদি আপনি বের করতে চান, তাহলে আপনাকে ফাংশনাল এনরিচমেন্ট অ্যানালাইসিস করতে হবে। তাহলে এনরিচমেন্ট অ্যানালাইসিস হচ্ছে 2 ভাগে বিভক্ত।
একটা হচ্ছে জিন অন্টোলজি আর একটাকে বলা হয় প্যাথওয়ে অ্যানালাইসিস। জিন অন্টোলজি আবার ৩ ধরনের: বায়োলজিক্যাল প্রসেস, মানে কোন বায়োলজিক্যাল প্রসেসে ওই জিনগুলো ফাংশন করে; মলিকুলার ফাংশন, একেবারে মলিকুলার লেভেলের কি কোন মানে কিভাবে ওই জিন রোল প্লে করে; সেলুলার কম্পোনেন্ট মিন্স কোন সেলুলার পার্টে লাইক রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস কোথায় আপনার জিনটা ফাংশন করে, সেটা হচ্ছে সেলুলার কম্পোনেন্ট দিয়ে বোঝায়। এরপরে প্যাথওয়ে, প্যাথওয়ে তো বুঝছেনই নাম দিয়ে, যে সবচেয়ে বহুল প্রচলিত হচ্ছে কেক প্যাথওয়ে। এটা একটা ডেটাবেস, অনেক বড় একটা নামের সংক্ষেপ রূপ হচ্ছে কেক। তো এটা একটা ডেটাবেস যেখানে হচ্ছে প্রত্যেকটা জিনের রেসপেক্টিভে প্যাথওয়ে গুলোকে তারা হচ্ছে করে রাখে, কিউরেটেড করে রাখে। আমরা ওই ডেটাবেসটাকে ব্যবহার করে আমরা কেক প্যাথওয়ে অ্যানালাইসিস করে থাকি, এবং অনেক সময় রিঅ্যাক্টোম ব্যবহার করতে পারি। রিঅ্যাক্টোম ডেটাবেস ব্যবহার করেও আমরা প্যাথওয়ে অ্যানালাইসিস করতে পারি। তাহলে আলটিমেটলি এদের উদ্দেশ্য হচ্ছে যে আপনার যে জিনগুলো বের করলেন, ডিফারেনশিয়াল এক্সপ্রেস জিন, সেই জিনগুলো হচ্ছে কিভাবে বা কাজ করে। দেখেন লেখা আছে খুব সুন্দর করে, আন্ডারস্ট্যান্ড বায়োলজিক্যাল মিনিং অফ ডিইজি, যে ডিজি গুলোর বায়োলজিক্যাল ফাংশন কি, কিভাবে কাজ করে, কিভাবে রোল প্লে করে, সেটাই আপনি বের করছেন ফাংশনাল এনরিচমেন্ট অ্যানালাইসিস দিয়ে। হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে ফাংশনাল এনরিচমেন্ট অ্যানালাইসিস দিয়ে কি করি আমরা, কোন টুল ইউজ করি। অনেকগুলো টুল ইউজ করা যায়। আমরা ইউজুয়ালি ডেভিড ইউজ করি, এনরিচার ইউজ করি, ক্লাস্টার প্রোফাইলার, এটা আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয় ফাংশনাল এনরিচমেন্ট অ্যানালাইসিসের জন্য। এর বাইরে আরো অনেক ধরনের টুল থাকতে পারে যেগুলো ব্যবহার করা হয়। তাহলে আচ্ছা, আমি কি স্যার আমি কি করব, কন্টিনিউ করব? হ্যাঁ অক্টোবর, আহ, তুমি ওই যে পাথওয়ে অ্যানালাইসিস গুলো কেমনে করে একটু দেখে, আমার মনে হয় আজকে পাথওয়ে না, ওই যে তোমার হচ্ছে পিপিআই নেটওয়ার্কটা পিপিআই কিভাবে স্যার। করে ওইগুলো। হ্যাঁ পিপিআই দেখাও, আর কিছু ওকে, যে একটা টুলস এর নাম ওদের বলে দাও, ওরা যাতে একটু দেখে আসে। ওকে স্যার, তাহলে আমি হচ্ছে টুলসটা দেখাচ্ছি। ওকে দেখেন, আমাদের তাহলে এটা হচ্ছে আপনারা এটা বুঝলেন ফাংশনাল এনরিচমেন্ট অ্যানালাইসিসটা। হোপফুলি আমরা হচ্ছে এই দুইটা ডেটাবেজ আছে, ডেভিড এবং এনরিচার। এখানে এগুলোর উপরে হচ্ছে আপনারা চাইলে টিউটোরিয়ালও আছে মেক করা, বা ইউটিউবে পেতে পারেন, আপনি সেখানে দেখতে পারেন। আমরা এনরিচমেন্ট অ্যানালাইসিসের রেজাল্ট গুলো এইভাবে হচ্ছে সুন্দর করে বার প্লটের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে এখানে রাখছিলাম আমি। আর এই পার্টটা হচ্ছে প্রোটিন প্রোটিন ইন্টারঅ্যাকশন অ্যানালাইসিস, যে আপনারা ওই যে জিনগুলো পাইলেন, মনে করেন ফর এক্সাম্পল 100 জিন পাইছেন, কমন 100 জিন, বা একটা ডেটা সেট থেকে 100 জিন পাইছেন, ডিফারেনশিয়াল এক্সপ্রেস জিন। এই 100 জিনের মধ্যে হাফ জিন কোনগুলো, মানে মোস্ট ইম্পর্টেন্ট, যদি আপনাকে 10টা জিন বের করতে বলা হয় আপনি কিভাবে করবেন? যদি এটা করতে হয় আপনাকে, তাহলে প্রোটিন প্রোটিন ইন্টারঅ্যাকশন অ্যানালাইসিসটা করতে হবে। তো প্রোটিন প্রোটিন ইন্টারঅ্যাকশন এই অ্যানালাইসিসটা করতে হলে যে একটা জিন আরেকটা জিনের উপরে কি কতটুকু ডেপথ নিয়ে ইন্টারঅ্যাক্ট করে। যেমন দেখেন এই যে আমি একটা পিপিআই ফিগার রাখছি, এই পিপিআই দেখেন এই নোটগুলো হচ্ছে এক একটা জিন, এবং এই যে এজ গুলো বোঝাচ্ছে যে একটা জিন কতগুলো জিনের সাথে। তাহলে এজ যত বেশি হবে ওই জিনের ডিগ্রি ভ্যালু অথবা তার ইন্টারঅ্যাকশন করার পরিমাণটা তত বেশি। তো এই জিনিসটা আমরা যদি করতে হয় তাহলে একটা ডেটাবেজের হেল্প নিতে হবে। সেই ডেটাবেজটার নাম হচ্ছে স্ট্রিং ডেটাবেজ। তো স্ট্রিং ডেটাবেজ আমি অলরেডি এখানে গুগলে গিয়ে লিখছি, আপনারা একই কাজ করবেন। হ্যাঁ, এটা ভেরি ইজি, আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে সুবিধার্থে। স্ট্রিং লিখবেন, স্ট্রিং লিখলেই হচ্ছে এইখানে চলে আসবে অটোমেটিক। যদি প্রথমে লিঙ্ক আসে, লিঙ্কের উপরে ক্লিক করলে এটা চলে আসবে। তাহলে এরপরে দেখেন লিস্ট অফ এই যে মাল্টিপল প্রোটিনস, এইটা যেন সিলেক্ট করা থাকে। হ্যাঁ, বি কেয়ারফুল হিয়ার। মাল্টিপল প্রোটিনস এখানে ক্লিক করবেন, তারপরে এখানে আপনি জিনগুলো দিয়ে দিবেন। তাহলে চলেন আমি আমাদের যা জিন আছে সবগুলো দিয়ে দেই, দিয়ে দেখি যে কেমন হয় পিপিআই নেটওয়ার্কটা। তাহলে এই জিনগুলোকে কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আপনাকে এখানে অর্গানিজমটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে এখানে এই অর্গানিজমের এখানে একটা অপশন থাকে, এটার উপরে ক্লিক করলে একটু লোড হবে, হোমো স্যাপিয়েন্স অপশনটা আসবে।
ওকে, সিলেক্ট। ওকে, সিলেক্ট করার পরে ক্লিক করার পরে সিলেক্ট টিপতে হবে, তাহলে হোমো স্যাপিয়েন্সটা সিলেক্ট হয়ে যাবে। এই সার্চ অপশনে ক্লিক করবেন, ক্লিক করলেই পিপিআই জেনারেট হয়ে যাবে। ওকে, আপনাদের এরকম অপশন আসবে, কন্টিনিউতে ক্লিক করবেন তাহলেই হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে বলতেছে যে অনেকগুলা জিন দিয়ে ফেলছি আমরা আর কি, তো তাদের একটু লোড হতে যা প্রবলেম হতে পারে, এরকম একটা নোটিফিকেশন আমাকে তারা দিচ্ছে। ওকে, আমরা নোটিফিকেশনটাকে হচ্ছে কোনো কেয়ার করি নাই, আমাদের হচ্ছে এরকম একটা জিন লিস্ট আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন না পিপিআইটা কি সুন্দর একটা পিপিআই হয়েছে, এবং অনেক অনেক জায়গা নিয়ে জি ফেলছে। স্যার। তাহলে হচ্ছে এই যে জিনগুলা আপনাদের এখানে দেখেন কিছু জিনের কারোর সাথে কোনো কানেকশন নাই। হ্যাঁ, এটার মানে হচ্ছে যে ও কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করে না, একা একা থাকতে পছন্দ করে। তো যে একা একা থাকতে প্রোটিন পছন্দ করে, নেমের ওখানে কি সার্চ দিতে হবে? প্রোটিন নেম। ওকে, প্রোটিন নেমের ওইখানে। ওকে, এই যে দেখেন মাল্টিপল প্রোটিনসে সিলেক্ট করলাম, করার পরে এখানে আপনি আপনার জিনগুলো পেস্ট করবেন, করার পরে হচ্ছে এই যে হোমো স্যাপিয়েন্সে ক্লিক করবেন। বুঝতে পারছেন? মানে এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসবে, আসার পরে আপনি হোমো স্যাপিয়েন্সটা সিলেক্ট করে দিবেন, কারণ আপনি তো হিউম্যান জিন নিয়ে কাজ করছেন। আপনি আপনার প্রশ্ন কি এটা ছিল? এই যে হোমো জি। স্যাপিয়েন্স সিলেক্ট করলাম, এখানে এই যে দেখেন এটার উপরে ক্লিক করার পরে এই যে সিলেক্টের উপরে ক্লিক করতে হবে, তাহলেই হবে। তাহলে আপনি জিনগুলা দিলেন, দেওয়ার পরে হচ্ছে এই সার্চে ক্লিক করবেন। আচ্ছা, ওয়েট, আমরা একটা কাজ করি, আরেকবার ব্যাকে যাই। সরি, হচ্ছে আমাদের জিন একটু কমায় দেই আমরা, কারণ আমাদের দেখাতে একটু সুবিধা হবে। ওকে, জিন লিস্টে আমরা কমালাম, কন্টিনিউতে ক্লিক করব। দেখেন আগের নেটওয়ার্ক আর এই নেটওয়ার্কের মধ্যে অনেক পার্থক্য। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা সহজে একটু বোঝা যাচ্ছে। দেখেন অনেকগুলো জিন হচ্ছে একা থাকতে পছন্দ করে, একা জিনগুলোকে আমরা সাধারণত ইগনোর করি, কারণ আমরা আমাদের পিপিআই এর উদ্দেশ্যই আমি প্রথমে বলছি যে কে কত বেশি ইন্টারঅ্যাক্ট করে অন্য জিনের সাথে, এটাই বের করা উদ্দেশ্য আমাদের। তাহলে এখানে আপনারা এই জায়গা থেকে হচ্ছে ছবি আমরা সাধারণত নেই না, এইটাই আপনি নিতে পারেন চাইলে। এখানে ডাউনলোড করার অপশন থাকে, এই যে এক্সপোর্ট অপশনে আছে, এক্সপোর্টে গিয়ে এখানে দেখেন অনেক ধরনের ফিগার হচ্ছে ডাউনলোড করা যায় আর কি। তো এখানে হচ্ছে বিটম্যাপ ইমেজ, হাই রেজুলেশন বিটম্যাপ, হ্যাঁ, এগুলো ডাউনলোড করলে এই ফিগারগুলো ডাউনলোড হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো আমরা সাধারণত সাইটোস্কেপ নামক একটা সফটওয়্যার আছে, ওইখানে মূলত এই কাজগুলো ভালোভাবে করে থাকি। এখানে যেমন আপনি যদি এই সিঙ্গেল নোডগুলো যদি বাদ দিতে চান, তাহলে সেটিংসে যাবেন, সেটিংসে যাবেন, গিয়ে হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন হাইড ডিসকানেক্টেড নোডস, আমরা এটাই তো চাই। আমরা ডিসকানেক্টেড নোটগুলোকে হাইড করতে চাই, এটা ওটা টিক মার্ক দিলাম, আপডেটে ক্লিক করব। দেখেন এবার চোখের পলকে হচ্ছে আপনাদের এই সিঙ্গেল নোটগুলো চলে গেছে। হ্যাঁ, তাহলে এটা এখন আরো অনেক সুন্দর দেখাচ্ছে, এবং আপনার কোন জিনগুলো সিগনিফিক্যান্ট সবচেয়ে ভালো, যেমন অর্কা, PRMT1, এই জিনগুলো ভালো ইন্টারঅ্যাক্ট করছে সবার ক্ষেত্রে আর কি, যেমন THS, THBS1, এই জিনগুলো আর কি। তো এই অনেক সময় হচ্ছে যে আমরা এখানে কনফিডেন্স, কি জানি এটাকে বলে হচ্ছে, হ্যাঁ, ইন্টারাকশন স্কোর বা হচ্ছে কনফিডেন্স স্কোর নামে একটা অপশন আছে এখানে, আমরা এটা ইউজ করি এবং এটা পেপারে উল্লেখ করতে হয় যে আপনি এই যে পিপিআই নেটওয়ার্কটা করলেন, এখানে কনফিডেন্স স্কোর কত ব্যবহার করছেন। যত বেশি কনফিডেন্স স্কোর বেশি, আপনার মানে ওই ওই ক্ষেত্রে একটা জিনের সাথে আরেকটা জিনের ইন্টারাকশন তত বেশি স্ট্রং। আচ্ছা, এই জিনগুলো কই থেকে আনছে? এই জিনগুলো হচ্ছে প্রিডিকশন, এক্সপেরিমেন্টাল ডেটা, বিভিন্ন ধরনের ডেটা থেকে এই ডেটাবেসটা কালেক্ট করে করে জিনগুলোকে রাখে। হ্যাঁ, এবং তার বেসিসের ভিত্তি করে এটা হচ্ছে ইন্টারাকশনটা দেখায়। এবং দেখেন যে ইন্টারাকশন গুলো কি কি হয়, দেখেন এখানে আপনারা এগুলো এক্সপ্লোর করবেন আর কি। এই যে নেইবারহুড, জিন ফিউশন, কো অকারেন্স, জিন এক্সপ্রেশন, ডেটাবেস, এক্সপেরিমেন্ট, মানে একদম কি কোথা কোথা থেকে জিনগুলো আনা হয়েছে তার কিন্তু একদম সোর্স গুলো বলা থাকে। তো আপনারা চাইলে যে কনফিডেন্সটা ব্যবহার করতে পারেন। হাই কনফিডেন্স দিলে ভালো, বাট হাই কনফিডেন্স দিলে আপনার পিপিআই নেটওয়ার্কের এজ গুলো চলে যাবে, কারণ হাই কনফিডেন্স মিন হচ্ছে যে আপনার
ইন্টারাকশন করার প্রবাবিলিটি ততই স্ট্রং। হ্যাঁ, তাহলে আপনি দেখেন আমি হাই কনফিডেন্স ইউজ করলাম 0.7। এবার খেয়াল করেন জিন, আচ্ছা সরি, মনে হয় আমি আপডেট করি নাই। হ্যাঁ, আমি এটা ক্লিক করছি, আপডেট করি নাই, আপডেটে ক্লিক করলাম, দেখেন সব জিন চলে গেছে। বুঝতে পারছেন হাই কনফিডেন্সের কাজটা কি? আমরা যত বেশি কনফিডেন্স স্কোর বেশি ব্যবহার করব, আমাদের তত বেশি স্ট্রং মানে ইন্টারাকশন থাকবে। মানে আলটিমেটলি হাই ইন্টারাকশন স্কোর দিয়ে আমরা বুঝলাম যে এই জিনগুলো সবচেয়ে বেশি স্ট্রংলি ইন্টারাক্ট করে। তো অনেক সময় হচ্ছে আমরা এত মানে ছোট পিপিআই চাই না, সেই ক্ষেত্রে আমরা কম কনফিডেন্স স্কোর যেমন মিডিয়ামটা দিয়ে করতে পারি, মিডিয়ামটা দিলে মোটামুটি আসে। তো এগুলো নিয়ে আপনারা ফার্দার আরো পেপার টেপার বুঝে আইডিয়া জেনারেট করবেন, এগুলো আমি জাস্ট একটু আইডিয়া দিলাম। এই হচ্ছে পিপিআই। এখন আপনারা যদি এই পিপিআইটা আসলে মেইনলি করা হয় এতে সাইটোস্কেপে, তো আপনাদের এটা কাজ হোমওয়ার্ক হচ্ছে সাইটোস্কেপ ডাউনলোড করে নিয়ে আসা। আপনারা হচ্ছে গুগলে গিয়ে হচ্ছে সাইটোস্কেপ লিখবেন। সাইটোস্কেপ কিন্তু ভেরি ইউজফুল একটা টুল এবং একটা সফটওয়্যার যেটা দিয়ে অনেক কিছু করা যায়। তো সাইটোস্কেপটা শেখা উচিত। তো সাইটোস্কেপ হচ্ছে এখানে এই যে এই সফটওয়্যারটা ক্লিক করবেন, ক্লিক করার পরে যে ডাউনলোড 3.4 10.4 এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা ডাউনলোড হবে। ডাউনলোড হলে আমরা এটার কাজ হয়তো পরে দেখব কিরকম আসবে। আমি দেখাই, আমার ডাউনলোড করা আছে এই যে সাইটোস্কেপ, আমি ওপেন করলাম। ওপেন করলে আমরা সাইটোস্কেপ দিয়ে অনেকগুলো প্লাগইন ইউজ করি, যেমন একটা নাম হচ্ছে আপনার সাইটোস্কেপ, সাইটোহুব্বা, নেটওয়ার্ক অ্যানালাইজার, এমকড, এইগুলো সাধারণত খুব কমনলি ইউজড প্লাগইন। হ্যাঁ, তো এই প্লাগইনগুলো সাইটোস্কেপ সফটওয়্যারের মধ্যে ব্যবহার করতে হয়, করে আপনার ডিজায়ার্ড অ্যানালাইসিসটা আপনি চাইলে করতে পারেন। ওকে, এবং এখানে লাস্ট একটা অপশন দেখাই, সেটা হচ্ছে এই সেটিংসের এই যে এক্সপোর্টের এখানে এই যে দেখেন একটা অপশন আছে সেন্ড নেটওয়ার্ক টু সাইটোস্কেপ। এটার উপরে যদি ক্লিক করেন আর আপনার সাইটোস্কেপ ওপেন করা থাকে, তাহলে এই নেটওয়ার্কটা অটোমেটিক ওইখানে চলে যাবে এভাবে আর কি। আর যদি না যাই তাহলে আপনাকে এই সাইটোস্কেপের ভেতরে গিয়ে এই যে এখানে টাইপ ইওর কুইরি এখানে ক্লিক করে আপনাকে জিন লিস্টটা দিতে হবে। দিলে স্ট্রিং এ যে ধরনের নেটওয়ার্ক দেখলেন ঠিক একই রকম নেটওয়ার্ক এখানে তৈরি হবে। এবং এই সাইটোস্কেপের বিশেষত্বটা হচ্ছে নেটওয়ার্কটাকে খুব ইচ্ছা মতো একটা সুন্দর একটা ডিজাইনে কনভার্ট করা যায়। তো আপনাদেরকে লাস্ট হচ্ছে যে একটা নেটওয়ার্ক দেখাই, আমি এটা জেনারেট করছি এই সাইটোস্কেপে, দেখেন সেটা হচ্ছে যে একটু বড় করি, এই যে এই নেটওয়ার্কটা। তো এখানে আসলে আমি দেখাইতে চাচ্ছিলাম যে আমার কিছু কম্পাউন্ড আছে, যেমন লুটিওনিন, আইসোভিটেক্সিন, এই কম্পাউন্ডগুলো কোন কোন জিনকে টার্গেট করে এবং এই জিনগুলো আবার কোন কোন বায়োলজিক্যাল প্যাথওয়েকে টার্গেট করে। এই একই সাথে তিনটা জিনিস আমি দেখাইতে চাইছি, এই জন্য এই ফিগারটা জেনারেট করছি সাইটোস্কেপে। তো এই ফিগারটা সাইটোস্কেপ ছাড়া মানে ইজি, আমি জানি না আসলে অন্য কোনো টুলে করা যায় কিনা। তো একই সাথে কিন্তু আমি তিনটা জিনিস দেখাই দিতে পারতেছি, কোন জিন কোন প্যাথওয়েতে কাজ করে এবং কোন কম্পাউন্ড কোন জিনকে টার্গেট করে, মানে তিনটা জিনিস কিন্তু আমি দেখাতে পারতেছি এখানে। তো এরকম আরো অনেক কিছু করা যায়, আমরা হয়তো সেগুলো নিয়ে আরো ফার্দার কথা বলতে পারি, অনেক কিছু শেখার জায়গা আছে। তো আমরা পিপিআই নেটওয়ার্ক নিয়ে কারো প্রশ্ন আছে কিনা বলেন একটু। কারো প্রশ্ন নাই? আপনারা কি আছেন? কেউ কিছু বলেন না কেন? জি স্যার আছে। ওকে, আপনারা কি বুঝতে পারছেন যে যতটুকু হয়েছে এখন পর্যন্ত? কারো কোনো প্রশ্ন আছে কিনা? মেবি কোনো প্রশ্ন নাই, আপনারা করতেছেন না কি, যেটা বুঝতেছি। বাট প্রশ্ন আরো আসা উচিত ছিল, বাট হোপফুলি আসবে। আপনারা যদি এগুলো নিয়ে বাসায় একটু ট্রাই করেন তাহলে হয়তো বা অনেক জায়গায় আটকাবেন, অনেক কিছু বুঝতে অসুবিধা হবে। আমরা হয়তো বা নেক্সট এগুলো নিয়ে আরো ডিল করতে পারবো। হ্যাঁ অকিবর, আমি একটু বলি। জি স্যার। আজকে আমার মনে হয় এ পর্যন্তই থাক, রাত অনেক জি স্যার, হয়ে আজকে গেছে। এতটুকু। হ্যাঁ, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে আমরা একটা গুগল শিট দিব, ওখানে প্রত্যেকের নাম থাকবে,
কেউ যদি স্পেসিফিক কোনো ডিজিজে কাজ করতে চায়, সে স্পেসিফিক একটা ডিজিজের নাম দিবে, অথবা জয়েন্টলি কোনো যদি কোরিলেশন দেখতে চায়, যেন আসলে কোনো একটা ডিজিজ আসলে কমপ্লেক্সিটি তৈরি কোনো একটা ডিজিজের সাথে জয়েন্ট কোনো ডিজিজ হয়তো দিতে পারে, তাহলে দুইটা ডিজিজ হলে দুইটা ডিজিজের জন্য প্রত্যেকটা ডিজিজের জন্য 3টে করে ডেটা সেট সিলেক্ট করবে। ডেটা সেট সিলেক্ট করে সে যে তুমি যে কাজগুলা করলা সেই ডিজি বের করবে, ঠিক আছে, এবং ডিজি বের করে এবং হচ্ছে কমন জিনগুলা 3টা ডাটা সেটের আপ কমন এবং ডাউন কমন যেগুলো সেই জিনগুলা বের করবে। দেন হচ্ছে এইগুলো যদি এই পর্যন্ত যে কেউ যদি করতে পারে, এবং হচ্ছে নেক্সট আমরা হয়তো সামনে উইকে বসা যায় নাকি, ওকে বল। স্যার হচ্ছে নেক্সট উইকে তো ইলেকশন শুক্রবার ইলেকশন কবে? স্যার ইলেকশন তো 12 তারিখ বৃহস্পতিবার স্যার। বৃহস্পতিবার। ও তাহলে তো বৃহস্পতিবার ওটা তো আর সম্ভব না। তাহলে শুক্রবারেও তো মনে হয় একটু অনেক কমপ্লেক্স হয়ে যাবে, পরের দিন অনেক কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে কবে বসা যায় সবাই একটু বলো, আসলে কবে বসলে তোমাদের জন্য বেটার হয়। নেক্সট আমরা আসলে একটা গুগল শিটে এখানে আমরা দিব। এই রবিউল, তুমি কি শুনতে পাচ্ছ? রবিউল, হ্যাঁ রেকর্ডিংটা অফ করে দাও এখন, সমস্যা নেই।